প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকে আমরা যথারীতি অর্থনীতি দ্বিতীয় পত্রের 10ম অধ্যায়, সর্বশেষ অধ্যায় উন্নয়ন পরিকল্পনার দ্বিতীয় ক্লাস করব এবং আজকের ক্লাসটি ম্যারাথন ক্লাস হবে। অনেক সময় নিয়ে অনেক বেশি কিছু আজকে আমরা পড়ব। আর আরও একটি ক্লাসের মাধ্যমে আমরা এই অধ্যায়টি শেষ করতে চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আমরা আজকের ক্লাসে দেখি কি কি পড়ব। তোমরা যদি লক্ষ্য করো, আমরা প্রথম ক্লাসে অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনার প্রকারভেদ পড়েছিলাম এবং প্রকারভেদের মধ্যে আমরা সম্পদ বন্টনের প্রেক্ষিতে এইটা আমরা পড়ে ফেলেছিলাম। এটা আমাদের পড়া হয়ে গেছিল। আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে কার্যাবলী পরিধির ভিত্তিতে উন্নয়ন পরিকল্পনা কিভাবে ভাগ করা হয় সেটা পড়ব। অঞ্চলের উপর ভিত্তি করে উন্নয়ন পরিকল্পনাকে ভাগ করা হয় সেটা দেখব এবং সময়ের প্রেক্ষিতে উন্নয়ন পরিকল্পনাকে কয়েক ভাগে ভাগ করা হয় এবং কি কি এগুলো বিস্তারিত দেখব। এই সময়ের প্রেক্ষিতে পরিকল্পনা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এই সময়ের প্রেক্ষিতে পরিকল্পনাকে আবার 3 ভাগে ভাগ করা হয়: দীর্ঘমেয়াদী, মধ্যমেয়াদী, স্বল্পমেয়াদী। স্বল্পমেয়াদীর মধ্যেও আবার বার্ষিক পরিকল্পনা অন্তর্ভুক্ত। এই বিষয়গুলো আমরা দেখব। এর বাইরে আমরা স্বল্পমেয়াদী দীর্ঘমেয়াদীর পার্থক্য দেখব। একটা জিনিস, সেটা এখানে আমি লিখি নাই, স্বল্পমেয়াদী দীর্ঘমেয়াদী পরিকল্পনার পার্থক্য। আর এরপরে আমরা দেখব উন্নয়নশীল দেশে উন্নয়ন পরিকল্পনার গুরুত্ব, অর্থাৎ আমাদের মতো দেশ, এটা উন্নয়নশীল, স্বল্প উন্নত, এই সব যে কোনো দেশের ক্ষেত্রেই উন্নয়ন পরিকল্পনা কেন করতে হয়, উন্নয়ন পরিকল্পনা করে কেন কাজ করতে হয়, কেন কেন গুরুত্ব, এটা খুব সহজ একটা প্রশ্ন। এই বিষয়গুলো আমরা দেখব। তাহলে আমরা শুরু করি। দেখো, তোমরা যদি খেয়াল করো, আমরা এই উন্নয়ন পরিকল্পনা এই বিষয়টা আমরা গত ক্লাসে আমরা পড়েছিলাম। উন্নয়ন পরিকল্পনা, দেখো গত ক্লাসে এই জিনিসটা আমরা দেখো এই জিনিসটা, এই ভাগটা বিস্তারিত আমরা পড়েছিলাম। আজকে আমরা এইটা পড়ব এবং এটা পড়ব। এবং এই সম্পদ বন্টনের প্রেক্ষিতে যে বিষয়টা আছে, সম্পদ বন্টনের প্রেক্ষিতে এই বিষয়টা আমরা কিন্তু এইখানে গতকালকে আমরা দেখেছিলাম। দেখো, তোমরা যদি খেয়াল করো যে আমরা নির্দেশ বা নির্দেশভিত্তিক বা সমাজতান্ত্রিক পরিকল্পনা আমরা বলছিলাম যে যেই সব দেশে তোমার হলো সমাজতন্ত্র বিরাজমান, সমাজতন্ত্র অর্থাৎ সমাজতান্ত্রিক অর্থনীতির বৈশিষ্ট্য বিরাজমান, সেই সব দেশে এই সমাজতন্ত্র ভিত্তিক পরিকল্পনা গ্রহণ করা হয় এবং এটা আমরা বিস্তারিত দেখছিলাম। এরপরে আমরা দেখছিলাম হলো তোমার এই প্ররোচিত বা পুঁজিবাদী পরিকল্পনা, এইটা আমরা বিস্তারিত দেখছিলাম। এরপরেও আমরা দেখছিলাম আরেকটা জিনিস দেখছিলাম, সেটা হলো তোমার আমরা যদি বলি, সেটা হলো তোমার এই যে কেন্দ্রীয় পরিকল্পনা, কেন্দ্রীয় এবং বিকেন্দ্রীয় পরিকল্পনা, এগুলা জিনিস আমরা পড়ে ফেলেছিলাম। আজকে আমরা যেটা দেখব সেটা হলো এই যে কার্যাবলী বা পরিধির ভিত্তিতে কিভাবে হচ্ছে পরিকল্পনাকে ভাগ করা হয়, কিভাবে পরিকল্পনা গ্রহণ করা হয়, এই বিষয়টা আমরা দেখব। তাহলে আমরা দেখি এক এক করে আমরা দেখি বিষয়টা। ঠিক আছে, তাহলে আমরা আজকের বিষয়টুকু শুরু করি। আজকের প্রথমত বলছে, দেখো, কার্যাবলী বা পরিধির ভিত্তিতে কয়েক ভাগে ভাগ করা যাইতে পারে, বিভিন্ন ধরনের হইতে পারে। 1 নম্বরে হচ্ছে তোমার, দেখো, বস্তুগত ও আর্থিক পরিকল্পনা, অর্থাৎ কার্যাবলী ও পরিধির ভিত্তিতে যে ভাগ করা হয় তার প্রথমটা হচ্ছে বস্তুগত ও আর্থিক পরিকল্পনা। দুইটা পরিকল্পনা একসাথে বলছে, একটা বলছে বস্তুগত আর একটা বলছে আর্থিক। আর্থিক মানে টাকা পয়সা, অর্থের ভিত্তিতে, এইরকম একটা ব্যাপার। আর বস্তুগত বলতে ধরা যায়, ছোঁয়া যায়, ইট পাথর বিল্ডিং, এরকম বিষয়, এইরকম কনসেপ্ট বোঝা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, এগুলো বস্তু। তাহলে আমরা একটু পড়ি, দেখি। যে অর্থনৈতিক পরিকল্পনায় কোনো নির্দিষ্ট সময়ে কোনো খাতে কী পরিমাণ উৎপাদন করা হবে। এখন খাত কি? যে অর্থনৈতিক পরিকল্পনায় কোনো নির্দিষ্ট সময়ে কোনো খাতে দেখো, কোনো খাত বলতে কি, আমাদের অর্থনীতিতে কৃষি খাত আছে, শিল্প খাত আছে, পরিবহন খাত আছে, সেক্টর, বিভিন্ন যে সেক্টর আছে, উৎপাদন সেক্টর আছে, এরকম। যদি আমরা কৃষি খাতকে ধরি, যে বলছে কোনো খাতে কি পরিমাণ, কৃষি খাত ধরি,
কী পরিমাণ উৎপাদন, তাহলে কী পরিমাণ পেঁয়াজ উৎপাদন করতে হবে, উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ, অর্থাৎ কত মেট্রিক টন, কত লাখ, কত হাজার মেট্রিক টন পেঁয়াজ বা ধান আমাদের উৎপাদন করতে হবে। লক্ষ্যমাত্রা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় উপকরণ উৎস তাহলে পেঁয়াজ এবং ধান উৎপাদনের জন্য আমাদের লাগবে সার, বীজ, কীটনাশক, পানি এবং শ্রমিক। হ্যাঁ, ধান কাটার জন্য মেশিন লাগতে পারে, যন্ত্রপাতি লাগতে পারে। এই বিষয়গুলো হচ্ছে তোমার উপকরণ। এগুলোর উৎস, এগুলো কোত্থেকে আসবে? বিদেশ থেকে আসবে, দেশ থেকে আসবে, দেশের মধ্যে জামালপুর থেকে আসবে, বগুড়া থেকে আসবে, মাগুরা থেকে, কোন জায়গা থেকে আসবে উৎসটা? হ্যাঁ, সেই কোন জায়গায় আসছে সেইটা। এবং সংস্থান মানে জামালপুরে পেঁয়াজ করবে, তাহলে বগুড়ার থেকে পেঁয়াজের বীজ এটা আসবে কিভাবে? কিভাবে আনা হবে? সংস্থাপন এখানে সংস্থান করা হবে কিভাবে? ওইখান থেকে আনা হবে, মাগুরা, যশোর থেকে আনা হলে কিভাবে আনা হবে? এই যে বিষয়গুলা, সংস্থান, যোগান, প্রবৃত্তি নির্ধারণ, এই বিষয়গুলো নির্ধারণ করা, ঠিক করা, কখন আনা হবে। হ্যাঁ, পেঁয়াজের লাগানোর সময় হয়ে গেছে, এখনও বীজ আনে নাই, এরকম না। তাহলে কয় মাস আগে আনতে হবে, কয় মাস আগে মার্কেটিং করতে হবে, কতদিন আগে কৃষকরা কিনবে, বাসায় নেবে, এই বিষয় সব কিছু, এই ব্যাপারগুলোকে বলা হয় কি? বস্তুগত পরিকল্পনা। অর্থাৎ কোনো খাতের, সেটা উৎপাদন খাত হোক, সেবা খাত হোক, বা কৃষি খাত হোক, শিল্প খাত হোক, কোনো জিনিস কতটুকু উৎপাদন করতে হবে সেটা ঠিক করা, এবং উৎপাদন করার জন্য যে উপকরণ, ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, এরকম উৎপাদনের ক্ষেত্রে সার, বীজ, কীটনাশক, এগুলার উৎসটা কোথায়, কোত্থেকে আসবে? সরকার বলল যে ধান এরকম 5 কোটি মেট্রিক টন উৎপাদন করবে, তাহলে বীজ আসবে কোত্থেকে? ধরো 3 কোটি মেট্রিক টন উৎপাদনের বীজ আছে, বাকি বীজ আসবে কোত্থেকে? এই পরিকল্পনা করা, আসবে কোত্থেকে, উৎসটা নিশ্চিত করা, এবং সেই উৎস থেকে কিভাবে আসবে। ধরা হলো ভারত থেকে আনবে, থাইল্যান্ড থেকে আসবে, হ্যাঁ, তাইওয়ান থেকে আসবে, ভিয়েতনাম থেকে আসবে, তাহলে এটা আসবে কিভাবে, কখন আনা হবে, কারা আনবে, কিভাবে আসবে, এই বিষয়গুলো, তাহলে এইটা স্পষ্ট হয়ে গেল। এরপর তুমি দেখো বলছো আর্থিক পরিকল্পনা। আর্থিক, আমরা ফার্স্ট ইয়ারে পড়েছিলাম আর্থিক বিষয়, একটু বিষয়, সেটা আমি পরে বলছি। দেখো, যে পরিকল্পনায় কোনো নির্দিষ্ট সময় অর্থনীতির প্রত্যেকটি খাতের উৎপাদনের লক্ষ্যমাত্রা বা চাহিদা, লক্ষ্যমাত্রা মানে পেঁয়াজ কত মন, কত টন, কত হাজার, কত লাখ মেট্রিক টন উৎপাদন হবে, ধান, গম কত হাজার, কত লাখ, কত কোটি মেট্রিক টন উৎপাদন হবে, এবং সেই জন্য প্রয়োজনীয় উপকরণ বন্টনের অর্থমূল্য প্রকাশ করা। আচ্ছা, তাহলে ধরো পেঁয়াজ উৎপাদন যদি করে যে 20-25 লক্ষ মেট্রিক টন, এর জন্য বিষ, সার, কীটনাশক, এগুলা তো সংস্থান করতে হবে, এই উপকরণগুলো আনতে হবে। এই উপকরণের জন্য তাহলে কী পরিমাণ, যদি আমি স্পেসিফিকভাবে বলি যে এই 25 লক্ষ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন করতে চায়, তাহলে এর জন্যে কত টন বীজ লাগবে, পেঁয়াজ বীজ? যদি বলে যে 5 টন পেঁয়াজ বীজ লাগবে, এটা হচ্ছে পরিমাণগত দিক। এইখানে তোমাকে পরিমাণগত দিক বলে নাই, আমি যেটা বলতেছি যে যদি 5 টন পেঁয়াজ বীজ লাগে, এটা হচ্ছে পরিমাণগত দিক। আমরা ফার্স্ট ইয়ারে জাতীয় আয়ে পড়েছিলাম, হ্যাঁ, জিএনপি, জিএনআই, আই কখন হয়ে যায়? যখন সেটা অর্থমূল্যে চিন্তা করা। এখানে সেম, এইখানে অর্থমূল্যে চিন্তা করতে হবে। যদি 5 টন পেঁয়াজ বীজের কথা বলা হয়, তাহলে পরিমাণগত দিক। আর যদি 5 টন পেঁয়াজের অর্থমূল্য, যে 5 টন পেঁয়াজ কিনতে কত 5,000 কোটি টাকা লাগবে বা 500 কোটি টাকা লাগবে, এইটা হচ্ছে আর্থিক মূল্য। এই যে উপকরণ বন্টনের আর্থিক মূল্যে প্রকাশ করা হয়, তাকে আর্থিক পরিকল্পনা বলে। আমি একদম ক্লিয়ার, তো বুঝতে পারছো বিষয়টা, আমি অনুমান করছি, কারণ যারা সেটা এই ফার্স্ট ইয়ারের সেই জিএনপি, জিএনআই, এই বিষয়গুলা, পি এবং আয়ের মধ্যে পার্থক্যটা বুঝতে পারছো, তারা এটা খুব ভালোভাবে বুঝতে পারবা। না বুঝলেও, ওই ক্লাসে না থাকলেও এখনও বোঝা সম্ভব। অর্থাৎ পরিমাণটা যদি দ্রব্যে চিন্তা করা হয়, সেটা পরিমাণগত। আর যদি এটা কত টাকা লাগবে, সার, যে বললো যে 1 লাখ মেট্রিক টন সার লাগবে, ইউরিয়া সার, এটা পরিমাণগত। আর এটার জন্য টাকা কত লাগবে, এইটা টাকায় হিসাব করলে সেটাকে বলছে আর্থিক পরিকল্পনা। সরকারকে আর্থিক পরিকল্পনাও করতে হয়। চিন্তা করলো, গবেষণা করে বের করলো যে 1 লাখ মেট্রিক টন সার লাগবে, এই পরিকল্পনা করেই শেষ না। এইটা কিনতে, কৃষক পর্যায়ে পৌঁছাইতে কত টাকার প্রয়োজন হবে, সরকার এই সারে ভর্তুকি দেয়, তাকে কত টাকার ভর্তুকি দিতে হবে, নানান হিসাব কিতাব করতে হয়। যখন এই অর্থের হিসাবগুলো করে, তখন এইটাকে বলা হয় আর্থিক পরিকল্পনা। আমি শিওর যে এইটা তোমাদের হয়ে গেছে। এরপরে আমরা দেখি কাঠামোগত ও কার্যগত পরিকল্পনা। কাঠামো বলতে পরিকাঠামো, বিল্ডিং, রাস্তাঘাট, এইগুলা। হ্যাঁ, আর কার্যগত বলতে এই ধরো প্রাইমারি স্কুলের বিল্ডিং করে ফেললেই লেখাপড়া হয়ে যাবে না। যদি বিল্ডিং করা হয়, তাহলে ধরো বিল্ডিং, ক্লাসরুমের জন্য ক্লাস হচ্ছে না, এটা কাঠামোগত। আর যদি হ্যাঁ,
টিচারদের ট্রেনিং, এটা হচ্ছে কার্যগত ট্রেনিং দিলে, তাকে একটু প্রশিক্ষিত করলে, মাল্টিমিডিয়া ক্লাসরুম দিলে, হ্যাঁ, নানান রকমের এই ভিতরের ব্যবস্থা, অবকাঠামো চেঞ্জের দরকার নেই, এই জায়গাগুলোতে এই ধরনের পরিবর্তন করলে এটা গুণগত মান চেঞ্জ হবে। এই রকম ব্যাপারগুলো হচ্ছে তোমার কার্যগত। দেখি মিলে কিনা আমাদের ধারণার সাথে। আর্থসামাজিক, আর্থসামাজিক দুইটা শব্দ, অর্থনৈতিক এবং সামাজিক। অর্থনৈতিক কি, সামাজিক কি? ধরো এই মসজিদ, মাদ্রাসা, মন্দির, এগুলো সামাজিক প্রতিষ্ঠান, এদের থেকে টাকা ইনকাম হয় না, ব্যক্তিরও হয় না, সরকারেরও হয় না। কিন্তু তুমি একটা এই যদি বলো যে একটা মিল ফ্যাক্টরি, এটা কিন্তু অর্থনৈতিক প্রতিষ্ঠান। পদ্মা সেতু, এটা সামাজিক না অর্থনৈতিক? ডেফিনেটলি এটা অর্থনৈতিক একটা অবকাঠামো। কারণ কি, এটা থেকে টোল আসবে, ট্যাক্স আসবে, এটা অর্থনৈতিক। হ্যাঁ, তাহলে এইরকম আমরা বুঝলাম আর্থসামাজিক। তারপর রাজনৈতিক, রাজনৈতিক মানে কি? রাজনৈতিক দল আছে, মত আছে, এদের এজেন্ডা আছে। কেউ বলে ব্রিজ বানাবে, কেউ আমাদের ডাল ভাত খাওয়াবে, কেউ পোলাও মাংস খাওয়াবে, কত রকমের কথাবার্তা আছে, ঠিক আছে? তো এই যে রাজনৈতিক দল, এদের যে এরা কি করতে চায়, কি দেশকে দিতে যায়, এই ব্যাপারগুলা। আচ্ছা, প্রাতিষ্ঠানিক, এসবের পরিবর্তনকে বিবেচনায় রেখে আর্থসামাজিক, রাজনৈতিক, যেমন যদি ধরো ইসলামী দেশ সৌদি আরবে, ওদের আচার আচরণ, কর্মকাণ্ড রাজনৈতিক দলের কিন্তু থাকে ইসলাম কেন্দ্রিক। হ্যাঁ, সুদ ব্যবস্থা চলবে না, মুনাফা ভিত্তিক। আমাদের এখানে কিন্তু সুদ ব্যবস্থা আছে, মুনাফা ভিত্তিক, দুই রকমেরই আছে। এই যে রাজনৈতিক ব্যাপারগুলো এরকম থাকে, ঠিক আছে? এই ব্যাপারগুলো বলছে প্রাতিষ্ঠানিক, এসবের পরিবর্তনকে বলছে আর্থসামাজিক, রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক, এসবের পরিবর্তনকে বিবেচনায় রেখে যে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয় তাকে কাঠামোগত। তাহলে আর্থসামাজিক পরিবর্তন, রাজনৈতিক এবং প্রাতিষ্ঠানিক, এসবের পরিবর্তনকে বিবেচনায় রেখে যে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয় তাকে কাঠামোগত পরিকল্পনা বলে। যেমন আমরা একটু দেখি এর ফলে কি বলছে। এর ফলে দেখো কি বলছে, এর ফলে আয় বৈষম্য, জাতিগত ভেদাভেদ ইত্যাদির পরিবর্তন সূচিত, অর্থাৎ এগুলো কমে যায়, আয় বৈষম্য কমে যায়। যেমন আমি যদি বলি যে হ্যাঁ, অবকাঠামো, এই যে আর্থসামাজিক, হ্যাঁ, যদি তোমার প্রাইমারি স্কুল, এটা কি ধরনের প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, এগুলো কি ধরনের? এগুলা আমরা বলতে পারি যে প্রাইমারি স্কুলকে আমরা যদি বলি যে সরকারি প্রাইমারি স্কুল, সামাজিক প্রতিষ্ঠান, সমাজের সবাই এখানে শিক্ষা নিতে পারে। তাহলে এইটা দ্বারা কীভাবে সমাজের বৈষম্য তোমার দূর হয়, হ্যাঁ, জাতিগত ভেদ কীভাবে দূর হয়? দেখো প্রাইমারি স্কুলে সাধারণত যাদের আয় রোজগার কম, এই টাইপের ছেলেপেলেরা পড়ে, আর ইংলিশ মিডিয়াম দামি স্কুলে ধনী লোকের বাচ্চারা পড়ে। তাহলে এই প্রাইমারি স্কুলে একটা সাধারণ লোকের বাচ্চা পড়াশোনা করে শিক্ষিত হবে, সে ভালো চাকরি করবে, বেশি বেতন পাবে, ধনী লোকের সাথে তার আয় বৈষম্য কমে আসবে। আর যদি সে লেখাপড়া করতে না পারতো, তাহলে সে মাঠে মজুর কাজ করতো, তার আয় কম থাকতো, ধনীর সাথে ব্যবধান বেশি থাকতো। এবং বলছে, তারপরে বলছে যে কি বলছে তোমার দেখো, বলছে জাতিগত ভেদাভেদ, জাতিগত ভেদাভেদ, হ্যাঁ, জাতি বলতে হিন্দু মুসলিম এইরকম না, উঁচু জাত, নিচু জাত, ধনী জাত, গরিব জাত, হ্যাঁ, ধনী জাত, গরিব জাত। তাহলে এই যে এই সামাজিক অবকাঠামো, অর্থনৈতিক অবকাঠামো, এইগুলার কারণে কিন্তু সমাজের এই উঁচু জাত, নিচু জাত, ধনী, গরিব, মধ্যমায়, এদের যে ভেদাভেদ, এটা কিন্তু কমে যাচ্ছে। মসজিদ কিভাবে, মসজিদ এতে গেলে শিক্ষা দিতে পারে, মন্দিরে শিক্ষা দিতে পারে যে জাত ভেদাভেদ এগুলো থাকা যাবে না। এই বিষয়গুলো কিন্তু এইভাবে হচ্ছে। তাহলে এটা আমরা এখানে দেখলাম। পরের বিষয়টা আমরা একটু দেখি, পরের বিষয়টা কি বলছে। পরের বিষয়টা বলছে কার্যগত, কার্যগত দেখি। আর্থসামাজিক, রাজনৈতিক, প্রাতিষ্ঠানিক কাঠামো অপরিবর্তিত রেখে, বিল্ডিং চেঞ্জ করার দরকার নাই, মসজিদ, মন্দির, স্কুল, কলেজ 2-3 তলা দরকার নাই, এসব অপরিবর্তিত রেখে যে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয়, হ্যাঁ, এইগুলোর চেঞ্জ না, এর ভিতরের কাজের চেঞ্জ। ধরো দুর্নীতি দমন কমিশন, এই ব্যাপারে আমি প্রায়ই বলে থাকি, দেশে দুর্নীতি না থাকলে অনেক উন্নয়ন হইতো। হ্যাঁ, এই দুর্নীতি সব খেয়ে ফেলছে। হ্যাঁ, তাহলে আরও অনেক বেশি সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান চেষ্টা করেও পারছে না এই চোর বাটপারদের আটকাইতে। তাহলে দেখো, দুর্নীতি দমন কমিশনের 2টা বিল্ডিং করলো, এইটা হলো তোমার কাঠামোগত পরিবর্তন। আর এর ভিতরের মেকানিজম, কিভাবে আটকানো যায়, দুর্নীতিবিদরা ধরলে ফসকে যাইতে না পারে, কিভাবে আইন, কিভাবে ট্রেনিং, কিভাবে কোন আইন, কিভাবে কর্মকর্তাদের ট্রেনিং দিলে এরা সুন্দরভাবে আরও ধরতে পারবে, এগুলো হচ্ছে তোমার কার্যগত, ভিতরের কাজের কর্ম পরিকল্পনার চেঞ্জ। এইগুলো বলছে তোমার হচ্ছে কার্যগত পরিকল্পনা। এরপরে আমরা দেখি আরও কি বলছে। এরপরের বিষয়টা আমরা দেখি। এরপরে বলছে দেখো, এরপরে বলছে সংশোধিত ও উন্নয়ন পরিকল্পনা। সংশোধিত ও উন্নয়ন, সংশোধিত মানে কি, আগে যা ছিল কেটে ছেটে আবার নতুন সংযোজন বিয়োজন করা, এরকম বিষয়। আর সংশোধিত উন্নয়ন পরিকল্পনা আমরা দেখি কি বলছে, অর্থনীতির বিদ্যমান কাঠামোকে অক্ষুণ্ণ রেখে
অক্ষুণ্ণ রেখে কর্মসূচির মধ্যে ত্রুটি বিচ্যুতি দেখা দিলে, হ্যাঁ, আগে যেই পরিকল্পনাটা করছে এখন করতে যায় দেখছে এর মধ্যে কিছু ত্রুটি বিচ্যুতি আছে, এইভাবে করলে কাজটা শেষ হবে না। যেমন আমাদের পদ্মা সেতু 42 পিলার করতে যেয়ে দেখছে যে এর 22টা পিলারের মধ্যে যেইভাবে পরিকল্পনা করছিল এইভাবে করা যাবে না, পরিকল্পনা চেঞ্জ করে ত্রুটি বিচ্যুতি কিছু আছে, মাটির নিচের ধরনটা ভিন্ন, এইখানে একটু ভিন্ন রকমভাবে করে এইখানে 6টা করে পাইলিং না করে 7টা করে পাইলিং, নিচে মাটিতে 7টা করে পিলার দিয়ে মাটির নিচে 140 ফিট করে তার উপরে এই পিলারটা স্থাপন করছে, মূল পিলারটা। তাহলে এই যে 6টা জায়গায় 7টা ত্রুটি বিচ্যুতি ছিল, এই ধরনের চেঞ্জ করা, হ্যাঁ, দেখো ত্রুটি বিচ্যুতি দেখা দিলে সমন্বয় উদ্দেশ্যে যে পরিকল্পনা গ্রহণ করা হয় তাকে সংশোধিত কি গ্রহণ করা হয় তাকে সংশোধিত পরিকল্পনা বলে, তাকে সংশোধিত পরিকল্পনা বলে, একদম স্পষ্ট। এই এই উদাহরণ থেকে আমরা যেমন যেমন অর্থনীতিতে কখনো মুদ্রাস্ফীতির চাপ অনুভব হয়। হ্যাঁ, মুদ্রাস্ফীতি মানে কি, আমরা ফার্স্ট ইয়ারে পড়ছি, মুদ্রাস্ফীতি মানে জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া, ঠিক আছে? মুদ্রাস্ফীতি জিনিসপত্রের দাম বেড়ে গেলে সরকার যে এটা করতে পারে, দেখো বলছে সংশোধিত আর্থিক নীতি, রাজস্ব নীতি ঘোষণা। যদি ধরো পেঁয়াজের দাম যখন তোমার এই 200 টাকা হয়ে গেছিল, তখন কিন্তু পেঁয়াজের উপর যে সরকার আমদানি শুল্ক, ভারত থেকে বিভিন্ন দেশের পেঁয়াজ আনলে সরকারকে ট্যাক্স দিতে হইতো, সেই ট্যাক্স কিন্তু সরকার কমাই দিছিল। যেমন এখন এই যে চালের দাম বেড়ে গেছে, বাংলাদেশে বাহির থেকে চাল আমদানি করলে ভাতের মোটা চাল, এই যে আমরা নর্মালি যেই চাল খাই, 66% ট্যাক্স দিতে হইতো। অর্থাৎ 100 টাকার চাল আনলে সরকার এখান থেকে আরও 66 টাকা, অর্থাৎ এই ট্যাক্সও দাম পড়ে যেত 166 টাকা 100 টাকার চালে, সরকার সেটাকে কমায় কিন্তু 25 টাকা করে দিছে। এই যে সংশোধন কর পরিকল্পনা, অর্থাৎ এই যে রাজস্ব ঘোষণা, রাজস্ব নীতির ঘোষণা, এটা রাজস্ব নীতির সংশোধন। রাজস্ব নীতি মানে ট্যাক্স, কর, এইগুলো কিন্তু রাজস্ব নীতির অংশ। এই সংশোধন করে নিয়ে আসলো 66 থেকে 25%, এইরকম বিষয়। আবার কখনো বৃদ্ধিও করতে হইতে পারে, ভোগ বিনিয়োগ, সরকারি ব্যয় হ্রাস বৃদ্ধি, সরকার কখনো ব্যয় হ্রাস করতে পারে, বৃদ্ধি করতে পারে, এই ব্যাপারগুলো সমন্বয় করতে পারে, সেটাই বলছে সংশোধনের ক্ষেত্রে। তারপরে বলছে উন্নয়ন পরিকল্পনা, এইটা আমরা দেখব। উন্নয়ন পরিকল্পনা দেখো, অর্থনীতির বিভিন্ন খাতের একসাথে সামগ্রিক অর্থনীতির পরিমাণগত গুণগত পরিবর্তনের লক্ষ্যে যে পরিকল্পনা গ্রহণ করা হয় তাকে উন্নয়ন পরিকল্পনা বলা হয়। দেখো বিভিন্ন অর্থনীতির বিভিন্ন খাত, আমি বলছি কৃষি, শিল্প, শিক্ষা, নানান সেক্টর কিন্তু আছে অর্থনীতির, এরকম বিদ্যুৎ, তারপরে তোমার হচ্ছে এই যে কি বলে পরিবহন, রেল, নানান সেক্টর আছে। এই সব সেক্টরকে একসাথে বলা হয় সামষ্টিক, আর প্রত্যেকটাকে আলাদা আলাদা বলা হয় ব্যষ্টিক। আমরা কিন্তু ফার্স্ট ইয়ারে পড়ছি ব্যষ্টিক সমষ্টিকের পার্থক্য। ছোট ধারণাকে ব্যষ্টিক, বড়কে সমষ্টিক। যেমন গ্রামের আয়কে যদি বলা হয় জেলার সাথে, তাহলে গ্রাম ব্যষ্টিক, জেলা সমষ্টিক। জেলার সাথে যদি তোমার বিভাগের বা রাষ্ট্রের চিন্তা করা হয়, তখন জেলা কিন্তু হয়ে যায় ব্যষ্টিক, আর রাষ্ট্র বা দেশ হয়ে যায় কিন্তু সমষ্টিক। এরকম তুলনা করলে ছোটটা ব্যষ্টিক। তাহলে সামগ্রিক বলতে পুরো দেশের পরিমাণগত। যদি আমি বলি যে পেঁয়াজের ঘটনা, তাহলে সারা দেশে যত পেঁয়াজ উৎপাদন হয় পুরোটা এর এই পরিমাণগত মানে পরিমাণ, এটা হচ্ছে সামগ্রিক ধারণা, সামগ্রিক অর্থনীতির ধারণা। গুণগত পরিবর্তন বলতে কি, ধরো পেঁয়াজ উৎপাদন করা হলো, এই পেঁয়াজ 2 দিনে 4 দিনে পচে যায়। আর যদি এমন পেঁয়াজের গুণগত মানের পরিবর্তন আনা হলো, জেনেটিক পরিবর্তন গবেষণা করে 2 মাসে পচবে না, পেঁয়াজের সাইজ বড় হয়ে গেলো, পেঁয়াজের মধ্যে যে পুষ্টিগুণ এগুলো বেড়ে গেলো, পরিবর্তনে এই সব জন্য পরিমাণগত মানে উৎপাদনের পরিমাণ বাড়ানো, এবং যে এখন যেগুলো বললাম যে সাইজ নষ্ট না হওয়া, স্বাদ, গন্ধ, পুষ্টিগুণ, এগুলোর লক্ষ্যে যেই পরিকল্পনা গ্রহণ করা হয় তাকে বলা হয় উন্নয়ন পরিকল্পনা। তাহলে বিষয়টা এইটাও আমরা ক্লিয়ার, এই জিনিসটাও আমরা ক্লিয়ার হয়ে গেলাম। তারপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে তোমরা এই প্রশ্নগুলা এই কমেন্টে করতে পারো, আমাকে মেসেঞ্জারেও দিতে পারো, আমি সেটা চেষ্টা করব। আচ্ছা, এরপরে দেখি সার্বিক ও আংশিক পরিকল্পনা। সার্বিক মানে পুরোটা, আংশিক মানে এই পুরোটার একটা অংশ, এটা এমনি বোঝা যায়। যে অর্থনৈতিক পরিকল্পনায় অর্থনীতির বিভিন্ন অংশ বা খাতকে অন্তর্ভুক্ত করে একটি মাত্র পরিকল্পনা গ্রহণ করা হয়। অর্থাৎ যত সেক্টর আছে বাংলাদেশে, কৃষি, শিল্প, মৎস্য, সব একসাথে নিয়ে যদি সমন্বিত পরিকল্পনা গ্রহণ করা হয়, তখন তাকে বলা হয় সার্বিক পরিকল্পনা। আর যদি কোনো একটা অংশকে, কোনো একটা খাতকে, কোনো একটা সেক্টরকে, দেখো খাত অন্তর্ভুক্ত পরিকল্পনা, দেখো অর্থনৈতিক পরিকল্পনা দেশের সকল খাত অন্তর্ভুক্ত নয়, কোনো বিশেষ খাত, আংশিক পরিকল্পনা। যেমন রেলের জন্য পরিকল্পনা, তারপরে তোমার হচ্ছে নৌপথের জন্য আংশিক পরিকল্পনা, পুরো দেশের না, এরকম কোনো একটা, বা তোমার যোগাযোগ সেক্টরেরই কোনো একটা বিষয়কে নিয়ে, বিমানকে নিয়ে বা রেলকে নিয়ে বা বাস রোডকে নিয়ে, এরকম কোনো একটা অংশকে নিয়ে পরিকল্পনা করলে সেটাকে বলা হয় আংশিক। আর সারা দেশের সব যদি সমন্বিতভাবে একসাথে সব কিছুকে নিয়ে পরিকল্পনা করা হয়, সেটাকে বলা হচ্ছে তোমার সার্বিক পরিকল্পনা। এগুলো খুব সাদাসিধে সহজ বিষয়। তাহলে আমরা এর পরেরটায় দেখি,
পরেরটা কি বলছে, আমরা যাচ্ছি অঞ্চল ভিত্তিক পরিকল্পনায়। অঞ্চল ভিত্তিক আমাদের আমরা দ্বিতীয় আমরা দ্বিতীয়টা পড়ে ফেললাম, তৃতীয়টায় যাচ্ছি অঞ্চল ভিত্তিক পরিকল্পনা। অঞ্চল ভিত্তিক পরিকল্পনা অঞ্চলের উপর ভিত্তি করে হয়ে থাকে। দেখো স্থানীয়, তারপরে আঞ্চলিক, জাতীয়, আন্তর্জাতিক, 4 রকমের আছে। স্থানীয়, স্থানীয়, আঞ্চলিক, জাতীয় এবং আন্তর্জাতিক। স্থানীয় বলতে কোনো একটা নির্দিষ্ট এলাকার জন্য, দেখো কোনো নির্দিষ্ট স্থানের উন্নয়নের জন্য যে পরিকল্পনা করা হয় তাকে স্থানীয় পরিকল্পনা বলে। যেমন বলছে হাওর এলাকায় কৃষকের জীবন মান উন্নয়ন। দেখো কিশোরগঞ্জে হাওরের মাঝখান দিয়ে একটা রাস্তা করে দিয়েছে, ওই এলাকার মানুষের জীবনমানের উন্নয়ন, কৃষকরা যাতে ধান জমি থেকে ওই রাস্তা দিয়ে বাড়িতে নিয়ে যেতে পারে। এইরকম তোমার জামালপুরের নদী ভাঙন হচ্ছে, ওই নদীর পাড়টা যদি বাদাই করে দেয়, ওইখানে কোনো একটা পরিকল্পনা নেই, এইটা একটা স্থানীয় পরিকল্পনা। অন্যদিকে দেশের অভ্যন্তরে নির্দিষ্ট অঞ্চল এলাকার উন্নয়নের জন্য যদি, এবং আরও স্পেসিফিক বললে ধরো জামালপুরের ইসলামপুরের ওই নদী, পুরো জামালপুরও না, ইসলামপুরের ওই জায়গাটা শুধু, ঠিক আছে, এবং কিশোরগঞ্জের ওই হাওর এলাকার উন্নয়নের জন্য এই কাজগুলা করছে, আগের যেই উদাহরণগুলো দিলাম। আর যদি এরপরে যদি আমরা যাই আঞ্চলিক, দেখো আঞ্চলিক এই ক্ষেত্রে বলছে কোনো নির্দিষ্ট অঞ্চল বা এলাকার জন্য যে পরিকল্পনা করা হয় সেটা, যেমন তোমরা জানো রংপুর, দিনাজপুর এই এলাকাটাকে বলা হয়তো মঙ্গা এলাকা। মঙ্গা মানে কি, দেশের 2-3টা মানে নির্দিষ্ট একটা সময় 2-3 মাস তাদের ওই এলাকার লোকজনের কোনো কাজ থাকতো না এবং তাদের খাবারের অভাব থাকতো। কাজ থাকতো না কেন, ওই সময় না ওই এলাকায় কোনো মিল ফ্যাক্টরি নাই, সুতরাং মিল ফ্যাক্টরিতে কাজ করার সুযোগ নাই, তেমন মিল ফ্যাক্টরি নেই। দ্বিতীয় হচ্ছে ওই সময় কোনো ধান পান কাটা কিছু নাই, অর্থাৎ যেই সময়টা অভাব দেখা দিত তার 2-3 মাস পরে ধান কাটা শুরু হইতো। তাহলে ওই 2-3 মাস ওরা কষ্টে থাকতো খুব। তো এই ক্ষেত্রে সরকার কি পরিকল্পনা নিল, সরকারের কৃষি বিভাগ এরা গবেষণা করে এমন জাতের ধান উদ্ভাবন করলো যে এই ধানগুলো 2 মাস আগে কাটা শুরু হবে। সারা দেশে অন্যান্য জাতের ধান 2 মাস পরে কাটা শুরু হবে, কিন্তু ওই মঙ্গাপীড়িত রংপুর, দিনাজপুর এলাকায় 2 মাস আগে ধানটা কাটা শুরু হবে। যখন অভাব শুরু হবে তখন এরা ধান খাতে কাজ করবে, ধান পাবে, টাকা পাবে, তাদের কিন্তু এই পেটের যে অনাহারের ওই অবস্থাটা আর থাকবে না। তাদের এলাকায় কেটে তারা অন্য এলাকায় পরে যে কাজ করতে পারবে, অর্থাৎ ওই 2 মাস তাদের আর সমস্যা থাকছে না। এই ধরনের পরিকল্পনা নিয়েছে। তাহলে এগুলো হচ্ছে তোমার বলছে যে জাত উদ্ভাবন করে ওদের উপকার করছে। এগুলো হচ্ছে আঞ্চলিক পরিকল্পনা। জাতীয় পরিকল্পনা, জাতীয় পরিকল্পনা দেখো দেশের সামগ্রিক উন্নয়নের জন্য যে পরিকল্পনা নেওয়া হয়। পদ্মা সেতু, এই পার ওই পার সংযোগ করে ওই পারের উন্নয়ন করবে, এই পারের উন্নয়ন করবে, অর্থাৎ দেশের ইকোনমিতে বলা হয়েছে যে এই পদ্মা সেতুই 2%, 1 পয়েন্ট স্পেসিফিক বলছে 1.27% হচ্ছে এই অবদান রাখবে প্রতি বছর এই একটা পদ্মা সেতু। অর্থাৎ তোমার যদি 8% জিডিপি থেকে থাকে তাহলে এটা 9 আরও 1.27 মিলায় হলে 9.27 হয়ে যাবে। একটা সেতু 1.27, এটা চিন্তারও বাইরে যে কি পরিমাণ বুম বুম অবস্থা হবে অর্থনীতির, ঠিক আছে। এরপরে বলছে তোমার হচ্ছে আন্তর্জাতিক পরিকল্পনা। দেখো বলছে কোনো দেশের ভৌগোলিক সীমা অতিক্রম করে একাধিক দেশের স্বার্থ বৈশ্বিক অবস্থার লক্ষ্যে, হ্যাঁ, যে পরিকল্পনা গ্রহণ করা হয়। জলবায়ু, দেখো জলবায়ু, বৈশ্বিক মন্দা দূরীকরণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব কিন্তু সারা পৃথিবীর বিভিন্ন দেশেই পড়ছে। বন্যা হচ্ছে, খরা হচ্ছে, আমেরিকায়ও কিন্তু বন্যা হচ্ছে, খরা হচ্ছে, অস্ট্রেলিয়ায় আগুন লেগে যাচ্ছে, বনভূমি পুড়ে যাচ্ছে, বরফ গলে যাচ্ছে উত্তর মেরুতে, সেগুলাতে পানি উচ্চতা সমুদ্রের বেড়ে যাচ্ছে। এরকম আমরা রিসেন্ট বলতে পারি যে মায়ানমার আমাদের দেশে, বার্মা বা মায়ানমার আমাদের দেশে রোহিঙ্গাদের পুশ করে দিছে, এবং এইটা কিন্তু এখন আমরা একা পারছি না, এটা কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায়কে নিয়ে আমরা সমস্যা করতেছি, এই সমাধানের চেষ্টা পরিকল্পনা করতেছি, আমরা একা একা কিন্তু পেরে উঠছি না। হ্যাঁ, কারণ ওরা সভ্য মানুষের মতো দেশের মতো আচরণ করছে না, নিজেদের নাগরিকদেরকে পাঠাইছে তো পাঠাইছেই, আবার এখন নেওয়ারও নাম নাই, এবং বাংলাদেশের সাথে বাজে আচরণও করছে নানানভাবে সেই বিষয়গুলা। তাহলে এই ক্ষেত্রে আমরা আন্তর্জাতিক পরিমণ্ডলের লোকজনকে নিয়ে, ব্যক্তিকে নিয়ে, প্রতিষ্ঠানকে নিয়ে, রাষ্ট্রকে নিয়ে আমরা পরিকল্পনা করছি, এই রকম ব্যাপারগুলা। তাহলে এরপরে আমরা যাব, দেখো সময়ের ভিত্তিতে পরিকল্পনা কি বলছে, সময়ের ভিত্তিতে উন্নয়ন পরিকল্পনা। তাহলে আমরা এইটাও জেনে গেলাম, স্থানীয়, আঞ্চলিক, জাতীয়, আন্তর্জাতিক, এগুলো আমরা জানলাম। এখন আমরা যাব হচ্ছে তোমার, দেখো এখন আমরা যাচ্ছি সময়ের ভিত্তিতে পরিকল্পনাটা আমরা একটু পড়তে যাব, দেখি। সময়ের ভিত্তিতে পরিকল্পনাকে 3 ভাগে ভাগ করা হয়েছে: দীর্ঘমেয়াদী পরিকল্পনা, মধ্যমেয়াদী এবং স্বল্পমেয়াদী। এই স্বল্পমেয়াদী এর আরেকটা নাম আছে, দেখো বার্ষিক পরিকল্পনা।
দেখো অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্ল্যানও বলে একে প্ল্যানও বলে আবার প্রোগ্রামও বলে। হ্যাঁ, অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্ল্যান বা প্রোগ্রাম দুইটাই বলে। আর দীর্ঘমেয়াদী, স্বল্পমেয়াদী এবং হচ্ছে মধ্যমমেয়াদী। দেখো এখানে সংক্ষেপে লেখা আছে দীর্ঘমেয়াদী মানে 10 থেকে 25 বছর মেয়াদের যদি কোনো পরিকল্পনা নেওয়া হয় সেটাকে বলে দীর্ঘমেয়াদী পরিকল্পনা। হ্যাঁ, 5 বছর অপেক্ষা অধিক কিন্তু 10 বছর অপেক্ষা কম। 5 বছর অপেক্ষা অধিক, হ্যাঁ এইরকম। আর 10 বছর অপেক্ষা কম, কারণ 10 হইলেই সেটা দীর্ঘমেয়াদী হয়ে যাবে, আর 5 হইলে সেটাকে পঞ্চবার্ষিক পরিকল্পনা বলে, এই জন্য 5-এর অধিক বলা হয়। যদিও 5 বছর মেয়াদী পরিকল্পনাকে কি বলা হয় এরকম এমসিকিউ আসলে নিচে দেখবা এক জায়গায় লেখা আছে যে এটা এটাকে তোমার হচ্ছে মধ্যম মেয়াদী বলে। 5 বছরকে মধ্যম মেয়াদেও ধরে নেয়। আচ্ছা, তারপরে আছে স্বল্পমেয়াদী। এই বিষয়গুলো আমরা দেখব এক এক করে। তাহলে আমরা প্রথমে শুরু করি প্রেক্ষিত বা দীর্ঘমেয়াদী পরিকল্পনা। তোমরা যদি বা বিটিভির সংবাদ শোনো বা অন্য চ্যানেলেও শোনো, সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান বা বিভিন্ন মন্ত্রণালয়ের লোকজনের কথা শোনো পরিকল্পনা সম্পর্কিত, তখন দেখবা তারা এই প্রেক্ষিত শব্দটা খুব ব্যবহার করে। প্রেক্ষিত পরিকল্পনা, প্রেক্ষিত মানে প্রেক্ষিত বললেই মনে করবা যে এটা দীর্ঘমেয়াদী। এই প্রেক্ষিত পরিকল্পনার কথা বলছে যে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থার জন্য প্রেক্ষিত পরিকল্পনা নেওয়া হয়েছে, তার মানে তুমি বুঝে ফেলবা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া হয়েছে এবং এটা 10 থেকে 25 বছর, 10 বছরের বেশি। যে রেলের উন্নয়নের জন্য প্রেক্ষিত পরিকল্পনা, প্রথম প্রেক্ষিত পরিকল্পনা, দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা, এখন বাংলাদেশে প্রথম প্রেক্ষিত পরিকল্পনা চলতেছে, এরপরে দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা নেওয়া হবে। আমরা নিচে এগুলো দেখব, প্রথম দ্বিতীয় প্রেক্ষিত কত থেকে কত। ঠিক আছে, তাহলে দেখো এখানে স্পষ্ট বলে দিছে সাধারণত দীর্ঘমেয়াদী যেমন 10 থেকে 25 বছর মেয়াদে বাস্তবায়নযোগ্য কোনো লক্ষ্য উদ্দেশ্য নির্বাচন করে। বাস্তবায়নযোগ্য, তুমি যদি বলো মুরগির মাংসের উৎপাদন 2 কোটি মেট্রিক টন বাড়াবো, ডিম 500 কোটি সংখ্যায় বাড়াবো, সম্ভব। এটা হচ্ছে বাস্তবায়নযোগ্য লক্ষ্য উদ্দেশ্য। তুমি যদি বলো ঘোড়ার ডিম 1 লাখ বাড়ায় ফেলবো, এটা কি বাস্তবায়নযোগ্য? তুমি পাইবা? বাস্তবে পাবা না। তার মানে এমন কোনো পরিকল্পনা যেটা বাস্তবে ঘটানো সম্ভব, করা সম্ভব, এইরকম বিষয় নিয়ে পরিকল্পনা, অবাস্তব অকল্পনীয় কিছু না। পরিকল্পনা প্রণয়ন করা তাকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা বা প্রেক্ষিত পরিকল্পনা বলে। ঠিক আছে, তাহলে এই সময়ের ফ্রেমের মধ্যে বাস্তবায়নযোগ্য লক্ষ্য ও উদ্দেশ্য নির্বাচন করে যে পরিকল্পনা, এইটুকু আমরা জেনে ফেললাম। এইখানে তুমি আরও কিছু সময়, আরও কিছু জিনিস এইখানে তুমি পড়লে দেখবা এইখানে। হ্যাঁ, দেখো কয়েকটা পঞ্চবার্ষিক পরিকল্পনা, অর্থাৎ যদি পঞ্চবার্ষিক মানে 5 বছর মেয়াদী পরিকল্পনা, যদি 2টা পঞ্চবার্ষিক পরিকল্পনা নেওয়া হয় তাহলে 5 5 10 হয়ে যায়। তাহলে কিন্তু 2টা পঞ্চবার্ষিক পরিকল্পনা মিলে প্রেক্ষিত বা দীর্ঘমেয়াদী পরিকল্পনা হয়ে যায়। এই জন্য বলছে, এই জন্য পঞ্চবার্ষিক পরিকল্পনাগুলোকে, হ্যাঁ, আবার পঞ্চবার্ষিকীকে যদি ভেঙে ভেঙে 5টা বছর আলাদা করে তাহলে কিন্তু আবার বার্ষিক, 5টা বছর আলাদা আলাদা করলে বার্ষিক পরিকল্পনা হয়ে যায়, সেটা বলছে। পঞ্চবার্ষিকীকে বাংলায় বার্ষিক পরিকল্পনা হয়ে যায়। আর এইখানে উপরে দেখো লিখছে, দেখো বলছে দীর্ঘ সময়ের জন্য শুধু একটি পরিকল্পনাই বোঝায় না, এই সময়ের ব্যক্তির মধ্যে খণ্ডকালীন পরিকল্পনা পৃথক পৃথকভাবে পরিকল্পনা রূপে চিহ্নিত করা যায়। অর্থাৎ 25 বছর আস্ত একটা পরিকল্পনা না, এটাকে 5 বছর মেয়াদী পঞ্চবার্ষিক পরিকল্পনা নিলে 5টা পরিকল্পনা হয়। আবার একটা পঞ্চবার্ষিকীকে ভাঙলে এক এক করে 5টা একবার্ষিক বা বার্ষিক পরিকল্পনা হয়। এই বিষয়গুলো এইখানে বলছে, এগুলো পড়লেই বুঝবা। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হলো আমরা একটু দেখব যে এই পরিকল্পনার ব্যাপারে কিছু কথা বলছে, যে এই পরিকল্পনার হচ্ছে তোমার উদ্দেশ্য, এইটা খুব ইম্পর্টেন্ট। এই বিষয়গুলো আমাদের জানা, এইটা আমরা জানবো, এইটা খুব জানা আমাদের জন্য জরুরি। দেখো বলছে উদ্দেশ্য, এই উদ্দেশ্যগুলো একটা একটা করে সবগুলো উদ্দেশ্য আমাদের ভালো করে মনে রাখতে হবে। 3 ধরনের পরিকল্পনা আছে, প্রেক্ষিত বা দীর্ঘমেয়াদী, আরেকটা হলো মধ্যমেয়াদী, আরেকটা হলো স্বল্পমেয়াদী। এই পরিকল্পনাগুলোর উদ্দেশ্যগুলো আমাদেরকে এবং টাইম ফ্রেমটা খুব ভালো করে মনে রাখতে হবে। দেখো স্বল্পকালীন পরিকল্পনার পটভূমি সমুন্নত রাখার সাথে সাথে দীর্ঘমেয়াদী সমস্যাগুলো সমাধানের বিষয়ে সবিশেষ মনোযোগ প্রদান করাই দীর্ঘমেয়াদী পরিকল্পনার প্রধান উদ্দেশ্য। অর্থাৎ 1 বছর বা 2 বছর 5 বছর মেয়াদী পরিকল্পনা তো নিবেই, তার পাশে এরকম দীর্ঘমেয়াদীও পরিকল্পনা নিতে হবে। যেমন আমাদের সরকার এই 10 সালে এসেই পরিকল্পনা করছে
যে 2010 থেকে 2021 সালের মধ্যে এই দেশকে মধ্যমায়ের দেশে নিয়ে যাবে। তাহলে 10 থেকে 21 মানে 12 বছর মেয়াদি একটা পরিকল্পনা। তাহলে এটা কোন ধরনের পরিকল্পনা হয়ে গেল? এটা হয়ে গেল কিন্তু তোমার প্রেক্ষিত বা দীর্ঘমেয়াদী পরিকল্পনা। এখন তুমি যদি বলো 1 বছর মেয়াদি তো নিতে পারতে, 1 বছরে কি এটা সম্ভব? 1 বছরে মধ্যমায়ের নিয়ে যাওয়া, এত আয় বাড়ানো সম্ভব? সম্ভব না। তাহলে এই কিছু কিছু বিষয় আছে যেগুলো একটু দীর্ঘমেয়াদী নিতে হবে। তোমাকে ডাক্তার বানাইতে চায়, তোমাকে ধরো যে বড় ব্যাংকে চাকরি করতে চাও, তোমার বাবা বললো যে 1 বছরে বানায় ফেলবে, পারবে নাকি? তোমার অনার্স মাস্টার্স পড়তে হবে না? তাহলে সব কাজ তো শর্টলি করা যাবে না, কিছু কাজ আছে সময় নিয়েই করতে হবে। তাহলে এইরকম একটা ব্যাপার, এই কিছু জিনিস আছে দীর্ঘমেয়াদেই করতে হবে। তাহলে স্বল্প মেয়াদের কাজগুলোর সাথে সাথে এরকম দীর্ঘমেয়াদের পরিকল্পনা প্রধান উদ্দেশ্য, প্রধানত বাস্তবায়নের জন্যই দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে থাকে। দেখো পরেরটা বলছে 2 নম্বর উন্নয়নশীল। 2 নম্বর কি বলছে? উন্নয়নশীল দেশসমূহ দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের প্রধান উদ্দেশ্য কৃষি শিল্প উন্নয়নের মাধ্যমে, দ্রুত কৃষি শিল্প উন্নয়নের মাধ্যমে জীবনযাত্রার মান বৃদ্ধি, প্রকৃত আয় বৃদ্ধি, কর্মসংস্থান বৃদ্ধি। হ্যাঁ, দীর্ঘমেয়াদ পরিকল্পনা নিলে তাহলে কৃষি এবং শিল্পে, বাংলাদেশে যদি তুমি বলো 1 বছরে শিল্প উন্নয়ন, কয়টা শিল্প করবা? 2টা 4টা শিল্প। কিন্তু যদি 10 বছর 20 বছর মেয়াদি পরিকল্পনা, অনেকগুলো শিল্প হবে, কারখানা হবে এইখানে। তুমি দেখো 10 বছরে অনেক শিল্প কারখানা হচ্ছে, অনেক এলাকায় হচ্ছে। এইসব শিল্প কারখানা 10-20 বছরে নতুন নতুন হচ্ছে, এখানে অনেক লোক কর্মসংস্থান হচ্ছে। আমাদের কৃষিতে দেখো, কৃষি আগে যেই পরিমাণ ধান হইতো, আগে যেই পরিমাণ সবজি হইতো, আগে যেই পরিমাণ ফসল হইতো, এর চেয়ে বেশি বেশি হচ্ছে। এইখানে লোকজনের কর্মসংস্থান বাড়ছে। হ্যাঁ, এবং এটা 1 বছরে আমাদের কৃষিতে যদি দেখো লোকের স্বল্পতা, এখন এই যে কাজের লোকের ধান কাটা লাগানো, এখন যদি আমরা মেশিনারি জানতে চাই, ইন্ট্রোডিউস করতে চাই, 1 বছরে সবাই মেশিন কিনতে পারবে না, সবার অত টাকা নাই, আস্তে আস্তে জমায়া কিনবে। আবার সরকারও এই যে সাবসিডি দিয়ে ফ্রি দিয়ে সবাইকে একসাথে দিতে পারবে না, আস্তে আস্তে 10-20 বছরের পরিকল্পনা নিয়ে এইভাবে কিন্তু দিতে হবে। তারপরে বলছে দেখো দীর্ঘমেয়াদী পরিকল্পনা মানে একটি দেশ সামগ্রিক ভারসাম্য উপনীত হতে চেষ্টা করে। সামগ্রিক ভারসাম্য মানে হ্যাঁ, প্রত্যেকটা সেক্টরেই আমরা যে যতগুলো সেক্টর বলছি, যেমন তোমার শিল্প, বাণিজ্য, কৃষি, প্রত্যেকটা সেক্টরে ভারসাম্য মানে কি? আমি যদি সাধারণভাবে বলি যে আমাদের বিদেশ থেকে কিনে নাই না, যে নিজেদের মধ্যে উৎপাদন করে যদি আমরা প্রয়োজন মিটাইতে পারি, বা বিদেশ থেকে আমরা যে পরিমাণ টাকার আমদানি করি আর যে পরিমাণ টাকার রপ্তানি করি, রপ্তানি কম হয় আমদানি বেশি হয়। হ্যাঁ, তাহলে বেশি টাকা আসে কোত্থেকে? আমাদের যে নানান জন বিদেশে চাকরি করে, তাদের থেকে আমরা যে টাকাটা পাই সেটা দিয়েই এই আমদানি ব্যয় মিটাই। তাহলে আমরা দ্রব্যর চিন্তা করলে দ্রব্য কম টাকার বেশি বেশি টাকার আনি। এই যে অভারসাম্য, এই ভারসাম্য আনয়ন করার জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া হয়। দেখো এখন আমাদের ধান এই করোনার কারণে এইবার সমস্যা হচ্ছে, নয়তো আমাদের ধান এত উৎপাদন হইতো যে বিদেশ থেকে চাল আনতে হইতো না। আমাদের দেখো কুরবানির গরু নিয়ে ঝামেলা ছিল, ইন্ডিয়া থেকে আনা নিয়ে সমস্যা হয়েছিল। এখন কিন্তু দেশেই প্রচুর গরু হচ্ছে। এই 10-20 বছরে কিন্তু এটা দাঁড়ায় গেছে এই সেক্টর, এরকম বিভিন্ন সেক্টর কিন্তু দাঁড়ায় যাবে, সেটাই বলছে। দেখো শিক্ষা, স্বাস্থ্য, প্রকৌশল, কারিগরি শিক্ষা ইত্যাদি, এগুলো যথোপযুক্ত যোগ্যতা অর্জন। হ্যাঁ, হ্যাঁ, তুমি যদি ভালো দক্ষ জনবল তৈরি করতে চাও, শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনতে হবে, নতুন নতুন বিষয় ইনক্লুড করতে হবে, সেটা পড়াইতে হবে। এগুলো সময় সাপেক্ষ, 1 বছরে সম্ভব না। তারপরে বলছে দেখো জনসংখ্যা বৃদ্ধিজনিত সমস্যা দূরীকরণ, এটা 1 বছরে যে আগামী বছর জনসংখ্যা কমায় ফেলবো, এটা হবে না। তুমি যদি দেখো এই জনসংখ্যা বলছে বাংলাদেশে 50 সাল পর্যন্ত জনসংখ্যা বাড়তেই থাকবে। হ্যাঁ, বা আরও আরও 50 বা 60-70 সাল পর্যন্ত বাড়বে, এরপর আস্তে আস্তে জনসংখ্যা হয়তো কমবে, এরকম। বা তুমি যদি জনসংখ্যার বৃদ্ধি কমাইতে চাও, তাহলে তোমাকে পরিবার পরিকল্পনার প্ল্যানিং করতে হবে, সরকারকে সে অনুযায়ী ডাক্তার, নার্স এবং সেবিকা নিয়োগ দিতে হবে। এই ব্যাপারগুলা বাস্তবায়নে একটু সময় লাগবে। তারপরে বলছে দেখো এই কি বলছে, দেশের বিভিন্ন অঞ্চলে উন্নয়নের মধ্যে একটি ভারসাম্য রক্ষা করা অর্থনৈতিক উন্নয়ন। হ্যাঁ দেখো, আমাদের দেশে 64টা জেলা, সব জেলায় কিন্তু সমান উন্নত না। গাজীপুর যেমন উন্নত, ঢাকা যেমন উন্নত, চিটাগাং যেমন উন্নত, তোমার জামালপুর, নেত্রকোনা, হ্যাঁ এরকম কিন্তু উন্নত না। তুমি যদি ময়মনসিংহের সাথে জামালপুরের চিন্তা করো, জামালপুর কিন্তু ময়মনসিংহের মতো উন্নত না। তাহলে এটা 1 বছরে এই 64 জেলার মধ্যে যেসব জেলা পিছিয়ে, সরকারের পক্ষে সম্ভব না এদেরকে উন্নয়ন ঘটায় দেওয়া। কিন্তু 10-20 বছরে দেখো, বিগত আওয়ামী লীগের 10-15 বছরে জামালপুরে কিন্তু হিউজ উন্নয়ন কাজ হচ্ছে। বাংলাদেশের সবচেয়ে বেশি উন্নয়ন কাজ হচ্ছে, কত কিছু যে হচ্ছে, অনেক কিছু হচ্ছে জামালপুরে। তাহলে এরকম 10 বছর, 20 বছর, 30 বছরে এনে একটা ভারসাম্য অন্য জেলার সাথে, ময়মনসিংহের সাথে কাছাকাছি কিন্তু করে ফেলা দেওয়া যাবে। তারপরে বলছে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যে কাঠামোগত পরিবর্তন। কাঠামোগত পরিবর্তন, কাঠামোগত পরিবর্তন,
সমস্যা হয়ে গেল। হ্যাঁ, যেটা আমরা বলছিলাম যে কাঠামোগত পরিকল্পনা এইখানে যেটা বলছে যে দেখো কাঠামোগত পরিবর্তন সাধন এই বিষয়টা হচ্ছে যে প্রবৃদ্ধি অর্জনের জন্য আমাদেরকে অবকাঠামো উন্নয়ন করতে হবে। যেমন ঢাকায় মেট্রো রেল হচ্ছে, চিটাগাং শুনছি মেট্রো রেল হবে, এরকম গাজীপুরের চৌরাস্তা থেকে ঢাকা পর্যন্ত এরকম উপর দিয়ে সে উড়াল সেতু হচ্ছে, একবারে ঢাকায় যেয়ে নামবে জয়দেবপুর থেকে, টঙ্গী গাজীপুরের এই জ্যামের মধ্যে পড়তে হবে না, এইগুলা হচ্ছে, ঠিক আছে। তারপরে বলছে দেখো স্বল্পকালীন পরিকল্পনার ক্ষেত্রে যদি প্রাকৃতিক দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ হলে করোনার কারণে এই বছর কিন্তু আমাদের অনেক কাজ থেমে গেছে, এই বছরের কাজটা পরের বছর করতে হবে। এইভাবে কিন্তু বার্ষিক পরিকল্পনা এক বছর থেকে হয়ে যায় মধ্যমমেয়াদী পরিকল্পনার মেয়াদ বাড়লে হয়ে যায় দীর্ঘমেয়াদী পরিকল্পনা। এই বিষয়গুলো কিন্তু এইখানে বলেছে। তাহলে আমরা এই বিষয়গুলো অর্থাৎ আমরা বুঝতে চাইলাম যে প্রত্যেকটা এরকম প্রেক্ষিত বা দীর্ঘমেয়াদী যেরকম কিছু উদ্দেশ্য আছে, এরকম সব পরিকল্পনার উদ্দেশ্য আছে, সেইগুলো আমাদেরকে স্পষ্টভাবেই পড়তে হবে। তাহলে আমরা দীর্ঘমেয়াদীর বা প্রেক্ষিতের এই যে 9টা এখানে উদ্দেশ্য আছে, এই উদ্দেশ্যগুলো আমাদের খুব ভালো করে আমাদেরকে পড়ে নিতে হবে কিন্তু। তাহলে আমরা এইবার যাই, আমাদের যেহেতু হয়ে গেছে প্রেক্ষিত বা দীর্ঘমেয়াদী, এইবার আমরা প্রেক্ষিতের এইখানে দেখো একটা ছক দেওয়া আছে প্রেক্ষিত পরিকল্পনার। কি বলা আছে? প্রেক্ষিত পরিকল্পনার মধ্যে প্রেক্ষিত মানে দীর্ঘমেয়াদী, এই যে 10 থেকে যে তোমার 25 বছর এই মেয়াদের পরিকল্পনাকে প্রেক্ষিত বা দীর্ঘমেয়াদী পরিকল্পনা বলে। এইটাকে ভাগ করা যায় কি, এর মধ্যে কি কি থাকতে পারে? 5 বছর মেয়াদী পরিকল্পনা থাকতে পারে, আবার 5 বছরকে ভাঙলে 1 বছর মেয়াদী, 5টা 1 বছরে মিলায়া 5 বছর মেয়াদী পরিকল্পনা। আবার একবার্ষিক এই যে বার্ষিক পরিকল্পনার মধ্যে আঞ্চলিক পরিকল্পনা আমরা কিন্তু আগে পড়ছি না, কোনো নির্দিষ্ট অঞ্চলে জামালপুরের যে নদীর ভাঙন সেটা বলছে হলো আঞ্চলিক পরিকল্পনা। তারপরে বলছে শাখা পরিকল্পনা, উপপরিকল্পনা, এরকম নানান ভাগে ভাগ করা থাকতে পারে। হ্যাঁ, তাহলে আমরা দেখি এরপরে বলছে এখানে একটা উদাহরণ দিচ্ছে দেখো, 10 থেকে, এই যে আমি একটু আগে বলছিলাম বাংলাদেশে প্রেক্ষিত পরিকল্পনা, প্রথম প্রেক্ষিত পরিকল্পনা নেওয়া হয়েছে 10 থেকে 21 সাল পর্যন্ত। এই যে প্রেক্ষিত পরিকল্পনা, ঠিক আছে, দেখো প্রেক্ষিত পরিকল্পনা প্রণয়ন করেছে যা বাস্তবায়নের দিন এখনও এই যে 21 বছর পর্যন্ত, এই বছর পর্যন্ত চলবে। কিন্তু 1 বছর কিন্তু বেড়ে যেতে পারে। কেন? এই যে এই বছরটা করোনার কারণে যখন সমস্যা হলো, তাহলে সাল কিন্তু একটা বেড়ে যেতে পারে এর সাথে। তাহলে কি কি? ধর্মনিরপেক্ষতা, উদার প্রগতিশীল রাষ্ট্র গঠন করা, হ্যাঁ, তারপরে দ্রুত দারিদ্র্য, বেকারত্ব, জনসংখ্যা, এগুলা বেকারত্ব এবং জনসংখ্যা বৃদ্ধি হ্রাস করা, খাদ্য নিরাপত্তা, তারপরে নিরাপদ খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ। খাদ্য নিরাপত্তা একটা, নিরাপদ খাদ্য একটা। নিরাপত্তা হলো খাবার নাই, আগে খাবার দাও। হ্যাঁ, গুণগত মানের চাইতে আগে খাবার দেওয়া জরুরি। খাবার দেওয়ার পরে এই খাদ্যের মধ্যে ঝামেলা আছে কিনা, কোনো মানুষের হিউম্যান বডির জন্য কোনো সমস্যা আছে কিনা, হ্যাঁ, শরীরের সমস্যা হবে কিনা, সেইটা নিশ্চিত করা। আগে খাবার দাও, খাবার যাওয়ার পরে এইটা খুব জরুরি হয়ে যায় যে এই খাবারের মান কেমন সেটা নিশ্চিত করা। দেখো পুষ্টি, এগুলা, শিক্ষা, এই যে মানব সম্পদ উন্নয়ন, এগুলা, বিদ্যুৎ, জ্বালানি। বিদ্যুৎ তো আমাদের দেশে এখন যথেষ্ট বিদ্যুৎ হয়ে গেছে, এখন বলা হচ্ছে যে বিদ্যুতের উদ্বৃত্ত হয়ে গেছে এবং এত বিদ্যুৎ উৎপাদন হচ্ছে যে এটা সমস্যা তৈরি হয়ে যাচ্ছে। কারণ বিদ্যুৎ উৎপাদন তার লক্ষ্যমাত্রা অনুযায়ী আগাইছে, কিন্তু এই বিদ্যুতের জন্য যেই পরিমাণ আমাদের দরকার ছিল তোমার হলো মিল ফ্যাক্টরি হওয়া, এই মিল ফ্যাক্টরিতে ওই বিদ্যুৎ ব্যবহার হবে, সেই পরিমাণ মিল ফ্যাক্টরি আগায় নাই। এই জন্য কিন্তু বিদ্যুৎ উৎপাদন বেশি হয়ে গেল সমস্যা। ওই বিদ্যুৎ বিক্রি করতে না পারলে টাকায় কিন্তু খরচ হয়ে যাচ্ছে, মানে বিদ্যুৎ উৎপাদনের খরচ বাড়ছে কিন্তু বিক্রি করে টাকাটা আসছে না, এরকম সমস্যাও হবে কিন্তু। তারপর বলছে মানব সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগ, জলবায়ুজনিত মানব সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগ, এই যে করোনা, এই ধরনের এগুলো দক্ষতা মোকাবেলা। তারপরে বলছে পরিবেশ বান্ধব টেকসই উন্নয়ন। টেকসই উন্নয়ন মানে উন্নয়ন করতে যায় সব ধ্বংস করে দিলাম এইরকম না, জীববৈচিত্র্য এমন উন্নয়ন করলাম পরবর্তী আমাদের পরের প্রজন্ম, বাচ্চা কাচ্চা, নাতি নাতনি, এদের জন্য সেটা হুমকি হয়ে গেল, এইরকম না। আমরা এমনভাবে উন্নয়ন করব যাতে পরবর্তী জেনারেশনের জন্য সেটা মানে ক্ষতির কারণ না হয়। এই ধরনের উন্নয়নকে বলা হয় প্রতিবেশের ক্ষতি না করে উন্নয়ন করাকে, টেকসই উন্নয়ন বলা হয়। দুর্নীতি দমন, সুশাসন প্রতিষ্ঠা, এইটাও আমাদের ছিল। সরকার কিন্তু এখন ধরতেছে, নিজের দলের এমপি উমুক তুমুক সব ধইরা সাইজ করতেছে। তুমি বলতে পারো না সবগুলা তো ধরে নাই, তোমারে দিলে সরকার প্রধান বানাই দিলে তুমি একবারে পারবে না, আস্তে আস্তে একটা একটা করে ধরে সাইজ হচ্ছে। অচিরেই সব দেখবা যে এরকম ধরতে ধরতে সাইজ হয়ে যাবে, শুরু হয়েছে।
তুমি স্টার্টিংয়েই তুমি একবারে ইংরেজি ইংরেজদের মতো পড়তে পারবে না। আগে এবিসিডি পড়া তারপরে ওয়ার্ড পড়বা সেন্টেন্স। এখন আমরা এবিসিডি পড়া শেষ দুর্নীতি দমনের, এখন আমরা ওয়ার্ডে আসছি, তারপরে সেন্টেন্স, তারপরে হবে। হ্যাঁ, কোনো দুর্নীতিবাজকে ছাড় দেওয়া হবে না। মানুষ সরকার ছাড়ারও সুযোগ নেই সরকারেরও, কারণ মানুষের চাপ আছে। প্রযুক্তির বিকাশ দেখো, করোনার সময়টায় আমাদের প্রযুক্তির বিকাশ বেশ হয়েছে, কারণ আমরা অনলাইন ক্লাস নিচ্ছি, এই সেই কত কিছু, হ্যাঁ এগুলা। তারপরে আমরা দেখো যে এই সাম্প্রতিক সময়ের চেঞ্জগুলো তোমরা দেখতেছো আইসিটি সেক্টরে, আমরা বঙ্গবন্ধু স্যাটেলাইট পাঠাইছি, এই সব সহ আরও অনেক চেঞ্জ আমাদের আছে। তাহলে এইগুলো তোমরা দেখতে পারো। এটা কিন্তু আসতে পারে এরকম যে প্রথম প্রেক্ষিত পরিকল্পনায় কি কি নেওয়া হয়েছিল, এটা কিন্তু প্রথম প্রেক্ষিত পরিকল্পনা। এই যে এইটা 10 থেকে 21 প্রথম প্রেক্ষিত পরিকল্পনা, এই পরিকল্পনায় কি কি পরিকল্পনার লক্ষ্যগুলো কি কি ছিল এইটা, এইখানে এই যে এই জীবনমানের বিষয়গুলো বলছে এগুলা। এখন আমরা আরেকটু জিনিস এই শখে দেখি। দেখো বলছিলাম যে অনেক বড় ক্লাস, কিছু করার নেই, অধ্যায় শেষ করতে হবে। দেখো এই কথাগুলো ভিতরে পড়বা। দেখো এই যে ওইটা বলছিলাম আমি যে প্রথম প্রেক্ষিত পরিকল্পনা, যে 10 থেকে কত, 10 থেকে 21 সাল প্রথম প্রেক্ষিত। দ্বিতীয় প্রেক্ষিত কত, দেখো এই যে 21 থেকে 41 দ্বিতীয় প্রেক্ষিত। এবং জাতিসংঘ ঘোষিত এই যে এসডিজি হলো প্রেক্ষিত পরিকল্পনার, এইখানে এই লক্ষ্য বা বাস্তবায়ন করতে হবে এমডিজির। সেটা এমডিজি কি আলাদা জিনিস, তোমরা অন্য ক্লাসে বা নিজেরা পড়ে নেবে, অন্য ক্লাসে আমরা দেখব। দেখো কি বলছে 2041 সালের মধ্যে আমাদের লক্ষ্য কি। দেখো, উন্নত দেশে পরিণত হবে। প্রধানমন্ত্রী প্রায়ই বলে, অন্যান্যরাও বলেন, জামালপুরের বিশিষ্ট ব্যক্তি সরকারের আমলা আবুল কালাম আজাদ স্যার, উনিও বলছেন যে উনিও এই বিষয়গুলো খুব ভালো দেখতেছেন সরকারের পক্ষে। তাহলে দেখো বলছে যে এইখানে কি হবে 2041 সালের মধ্যে $12,500 এখন কত, $2,064 এটাকে $12,500। হ্যাঁ, আশা করি আমরা এর আগেই আমরা চলে যেতে পারবো। দেখো কি কি টার্গেট করছিল, 2020 সালের মধ্যে কি কি করবে, 2030 সালের মধ্যে কি কি করবে, 40 সালের মধ্যে, 10 বছর করে গ্যাপ দিছে, অর্থাৎ এটা প্রেক্ষিত দীর্ঘমেয়াদী পরিকল্পনা। দেখো এইখানে যদি তোমরা একটু খেয়াল করো, হ্যাঁ আমি একটু না পড়ায় যাইতে পারছি না, এগুলো দেখেই যেতে হবে। দেখো 20 সালে কি কি পরিকল্পনা ছিল। দেখো হতদরিদ্র বর্তমানে 20 সালে আছে কত তোমার, দেখো 9.38 হতদরিদ্র একদম। এদের এই $5 নিচে হলো এদের এই তোমার হচ্ছে এই দৈনিক আয়, এইরকম এক ধরনের এই লোক। এবং এদেরকে বলছে যে নির্মূল করবে। নির্মূল বলতে মানে কি একজনও থাকবে না তা না, বলছে 3%-এ থাকলেই সেটাকে নির্মূল বলা হবে। 3% লোক যদি হতদরিদ্র থাকে তবু বলা হবে যে এই দেশে হতদরিদ্র নাই। এটা আমরা ঠিক করি নাই, এটা আন্তর্জাতিকভাবেই স্বীকৃত। এবং বলছে 41 সালের মধ্যে 3%-ও থাকবে না, সেটা চলে আসবে কত, দেখো বলছে 0.68% চলে আসবে। খুব ভালো, আমরা এর কাছাকাছি দিয়ে আছি, খুব বেশি দূরে নাই। তারপরে বলছে জিডিপি প্রবৃদ্ধি, বর্তমানে জিডিপি প্রবৃদ্ধি 2 নম্বরে দেখো বলছে 8.19। হ্যাঁ, এটা অর্জিত হয়ে গেছে। করোনার আগেই আমাদের 8-এর কাছাকাছি ছিল, 7, 7.5 ছিল লাস্ট ইয়ারে। এই বছর আমাদের 8-এর উপরে হইতো, কিন্তু করোনার কারণে সেটা আমাদের হয় নাই। আমরা এইবার 5-এর মতো 4.75 আমাদের হয়েছে। এটা করোনার কারণে তো সারা পৃথিবীতেই কমে গেছে। ভারতের অর্থনীতি 10% সংকুচিত হয়েছে, মানে আগে যা ছিল তার চাইতে আরও 10% কমে গেছে ওদের সব কিছু সম্পদ। আর আমাদের সেইখানে কমে নাই, আমাদের 0.5%, 4.75% হচ্ছে বাড়ছে, যেটা আমরা ভাবছিলাম যে 8-এর উপরে বাড়বে। সারা পৃথিবীর এই তোমার যদি বলা হয় জিডিপি প্রবৃদ্ধি, তাহলে সেটা এশিয়ার বাইরে অন্যান্য দেশগুলোর জিডিপি প্রবৃদ্ধি কিন্তু খুব খারাপ অবস্থা। হ্যাঁ, একদম অনেক দেশেরই নেগেটিভ। এবং এশিয়ার মধ্যে বেশ কিছু দেশ বেশ ভালো করছে, যেমন চীন, বাংলাদেশ, এরকম। এর মধ্যে বাংলাদেশ কিন্তু 2, 4, 5টা দেশের মধ্যে আছে জিডিপি প্রবৃদ্ধির দিক দিয়ে। দেখো বলছে জিডিপি প্রবৃদ্ধি এইখানে 2030 সালে কত হবে, এই জায়গাটা দেওয়া নাই, বা এটা হয়তো এই লেখক দিতে পারেন না, আমারও জানা নাই, জানলে আমি পরে জানাই দিব। দেখো 41 সালে যে বাংলাদেশ জিডিপি অর্জন করতে চায় তোমার হচ্ছে 9.9%, 9.9%। অর্থাৎ জিডিপি প্রবৃদ্ধি কি, এই বছর যদি 100 টাকা থেকে থাকে এই দেশের সম্পদ, আগামী বছর যে 109 টাকা 90 পয়সা হবে, এইরকম একটা অবস্থা, মানে অবস্থা। তাহলে পরের বছর কত হবে, ওই 109 টাকা 90 পয়সার উপরে আরও তোমার 9 টাকা 90 পয়সা হবে, তাহলে হবে সেই বছরও 9 টাকা 90 পয়সা। অর্থাৎ
বর্তমান বছরের চাইতে পরের বছর সম্পদ দেশের কত পার্সেন্ট বাড়বে সেইটাকেই হচ্ছে প্রবৃদ্ধি বলা হয়, এইরকম একটা ব্যাপার। তাহলে বলছে জিডিপি প্রবৃদ্ধি দেখো 2020 সালে অর্জনের কথা ছিল 32 দশমিক, দেখো 32.76, 32 কত 76, হ্যাঁ আমাদের 32% অর্জিত হয়েছে। আমি বিভিন্ন পরিসংখ্যান ঘেটে দেখেছি, আমাদের হচ্ছে এটা 32% অর্জিত হয়েছে, যেটা বলছে 32.76, এটা 32% অর্জিত হয়েছে আমাদের। তবে বলছে যে এই ক্ষেত্রে সরকারি খাতগুলা জিডিপি প্রবৃদ্ধিতে ভূমিকা রাখছে, বেসরকারি খাত তেমন পারছে না। কেন বেসরকারি খাত পারছে না? বেসরকারি বিনিয়োগ কম হচ্ছে। সরকারি বিনিয়োগ বলতে সরকার পদ্মা সেতু, মেট্রো রেল সহ বড় বড় প্রকল্প, টানেল, কর্ণফুলী টানেল, এরকম বড় বড় প্রকল্প নিচ্ছে, এই কারণে জিডিপি প্রবৃদ্ধি বাড়ছে। এবং 30 সালে যে চাইছে 40.60, এটাও অর্জিত হয়ে যাবে। এবং দেখো 41 সালে যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করছে 46.68, এইটাও আমাদের অর্জিত হয়ে যাবে, এটাও অর্জিত হয়ে যাবে, আমরা আশা রাখি। এবং দেখো বলছে আরেকটা জিনিস বলছে যে মোট রাজস্বের পরিমাণ জিডিপির অনুপাত, এইটা খুব খারাপ অবস্থা। আমাদের জিডিপি অনুপাত আমাদের হলো 10 দশমিক, রাজস্ব জিডিপি অনুপাত বলছে 10.47। অনেক দেশে এটা অনেক ভালো অবস্থা, আমাদের অনেক দেশে এটা 27-28 এইরকম থাকে, আছে পৃথিবীর বিভিন্ন দেশে, এমনকি ইভেন এই যে শ্রীলঙ্কা, এইসব দেশেও এরকম। আমরা এই অনুপাতটা বাড়াইতে পারছি না, অর্থাৎ আমাদের দেশের লোকজন ট্যাক্স ফাঁকি দেওয়ার প্রবণতা বেশি, ট্যাক্স দিতে চায় না। ট্যাক্স দিতে চায় না বলেই এই রেশিওটা আমাদের কম। অর্থাৎ রাজস্বের পরিমাণ জিডিপি যত আমাদের, সেই জিডিপির মধ্যে অন্যান্য দেশের রাজস্বের থেকে আহরণটা থাকে অনেক বেশি, 27-28, 30-32, আমাদের সেটা 10। আমাদের দেশের লোকজন ট্যাক্স দেয় না, গরিব মানুষ এমনি, হ্যাঁ আয় কম। তাহলে এইটা আস্তে আস্তে বাড়বে, 30 সালের মধ্যে এত, এবং 41 সালের মধ্যে 24% নিতে চায়। এবং দেশের মোট জনসংখ্যার এইখানে একটা বলছে 41 সালে 21 কোটির মধ্যে জনসংখ্যাকে আটকায় রাখতে চায় জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি নানান ইয়ের মাধ্যমে। এবং আয়ুষ্কাল এখন আমাদের 74, এটাকে 80 বছরে নিয়ে যেতে চায়। জনসংখ্যার বৃদ্ধির হার আছে 1.34, এটাকে 1%-এর মধ্যে রাখতে চায়। এইগুলো আমাদের হচ্ছে লক্ষ্যমাত্রা। এইখানে এই লক্ষ্যমাত্রাগুলো, এইগুলা জায়গাগুলো তোমরা একটু নিজেরা একটু দেখে নিও, এই জিনিসগুলো তোমরা একটু জানবা। এখানে দুইটা প্রেক্ষিত, দ্বিতীয় প্রেক্ষিত কিন্তু শুরু হয়ে যাবে এই বছরের পর থেকে। তাহলে প্রথম প্রেক্ষিত চলতেছে এখন। প্রথম প্রেক্ষিত মানে কি? প্রথম দীর্ঘমেয়াদী পরিকল্পনা চলতেছে, এরপরে চলবে দ্বিতীয় প্রেক্ষিত। হ্যাঁ, দ্বিতীয় প্রেক্ষিতে টার্গেট 41 সালে বলে কিন্তু সবাই যে উন্নত দেশ, দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা বাস্তবায়ন হয়ে গেলে আমরা উন্নত দেশে পরিণত হবে, এটা কিন্তু আমাদের টার্গেট। এরকম কিন্তু আমাদের চলছে। আমরা তাহলে আরেকটু দ্রুত আগাই, আমাদের ক্লাস অনেক বড় হয়ে যাচ্ছে। আমরা দেখি মধ্যম মেয়াদী পরিকল্পনা, এগুলো খুব হালকা হালকা করে বলে দিব। মধ্যম মেয়াদী দেখো, প্রেক্ষিত বা দীর্ঘমেয়াদী পরিকল্পনাকে ভেঙে মধ্যম মেয়াদী উন্নয়ন পরিকল্পনায় রূপান্তর করা যায় কিভাবে? মধ্যম মেয়াদী, এই যে এই নিচের লাইনটা পড়েই নেই, এরূপ পরিকল্পনার সময়কাল 5 বছর অপেক্ষা হতে বেশি, 10 বছর অপেক্ষাতে কম হয়। 10 বছর এলে কিন্তু প্রেক্ষিত বা দীর্ঘমেয়াদী হয়ে যাবে। তাহলে তুমি যদি ধরো 25 বছর মেয়াদের একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিলে, এটা 5 করে ভেঙে দিলে 5টা কিন্তু তাহলে এই যে মধ্যম মেয়াদী পরিকল্পনা হয়ে যাবে। বা 15 বছর মেয়াদী একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিলা, এটার যদি তুমি 5 করে 3টা অংশে ভাগ করে নাও, তাহলে কিন্তু এই 3টা কিন্তু মধ্যমেয়াদী পরিকল্পনা হয়ে যাবে। তবে দেখো ওই যে আমি বলছিলাম 5 বছরের বেশি, 10 বছর অপেক্ষা কম, এরকম। তবে কি বলছে, সাধারণত 5 বছর সময়কালকে মধ্যমেয়াদী পরিকল্পনা হিসেবে নির্দেশ করা হয়। বলছে এইখানে বলছে 5 বছরের বেশি, কিন্তু আবার এখানে বলছে সাধারণত 5 বছর। তাহলে যদি প্রশ্ন আসে 5 বছর মেয়াদের পরিকল্পনাকে কি বলা হয়, তুমি কিন্তু বলে দিবা এটা মধ্যম মেয়াদী পরিকল্পনা, ঠিক আছে? এবং এটাও বলছে, এইখানে আমরা দেখছি যে দীর্ঘমেয়াদী পরিকল্পনাকে ভেঙে মধ্যম মেয়াদী করা যায়। তাহলে মধ্যম মেয়াদী পরিকল্পনা 5 বছর মেয়াদী হয়। এই 5 বছরকে যদি এক বছর করে ভাঙা হয়, তাহলে আবার কি দেওয়া হয় দেখো, বলছে এইখানে আবার বলছে, এই যে দেখো, পঞ্চবার্ষিক পরিকল্পনা মধ্যমেয়াদী পরিকল্পনা ধরা যায়। এক্ষেত্রে একটি মধ্যমেয়াদী বা পঞ্চবার্ষিক পরিকল্পনাকে ভেঙে স্বল্পমেয়াদী বা 5টি বার্ষিক পরিকল্পনায় রূপান্তর করা যায়। এই মধ্যমেয়াদীর পরিকল্পনার পরেই আমরা পড়বো এই যে নিচে স্বল্পমেয়াদী, দেখো এইখানে এই যে স্বল্পমেয়াদী। তাহলে এই আমরা প্রেক্ষিত বা দীর্ঘমেয়াদীকে ভেঙে আমরা করলাম মধ্যম মেয়াদী। 5 বছর 5 বছর 5 বছরকে আবার আলাদা আলাদা 5টা ইয়ারে ভাঙলে হয়ে যাচ্ছে স্বল্পমেয়াদী। আবার যদি উল্টা দিক থেকে চিন্তা করো,
5টা বার্ষিক বা স্বল্পমেয়াদীকে যোগ করলে হয়ে যাচ্ছে মধ্যম মেয়াদী, আবার 2টা মধ্যম মেয়াদীকে যোগ করলে হয়ে যাচ্ছে দীর্ঘমেয়াদী, বা 3টা মধ্যম মেয়াদীকে যোগ করলে 4টা 5টা পর্যন্ত যোগ করলে সেটা হয়ে যাচ্ছে কি দীর্ঘমেয়াদী পরিকল্পনা। উল্টা দিক থেকেও আসা যায় কিন্তু। তাহলে এইখানে এইগুলা তোমরা একটু পড়ে নিবা উদ্দেশ্যগুলো। আমি একটু একটু দেখে দিই। হ্যাঁ, বলছে স্বল্পমেয়াদী পরিকল্পনা ত্রুটি বিচ্যুতি দূর করা। স্বল্পমেয়াদী মানে 1 বছর পরিকল্পনা নেওয়া হইলে যে ত্রুটি বিচ্যুতি থাকা যায়, 1 বছরে পরিকল্পনা নেওয়া হইলো ধরো 2021 সালে, এখন এই পরিকল্পনা শেষের দিকে যেয়ে দেখা গেল যে কিছু তো সমস্যা ত্রুটি বিচ্যুতি বেরিয়েছে, তাহলে এটা পরের বছরে যে সমাধান করতে হবে। তাহলে এই 2 বছর এইরকম, দ্বিতীয় বছর চলে গেল, তৃতীয় চতুর্থ পঞ্চম বছর এইভাবে বাড়তে পারে মেয়াদ। ঠিক আছে, এইরকম তখন কিন্তু সেটা আর 1 বছর মেয়াদি বা স্বল্প মেয়াদি না থেকে সেটা কিন্তু মধ্যম মেয়াদি পরিকল্পনা হয়ে যায়। পরে বলছে পূর্বের পরিকল্পনা বাদ পড়া গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে 1 বছর পরিকল্পনা মেয়াদে পরিকল্পনা করলো, করার পরে 5 বছর এরকম একবার্ষিক পরিকল্পনা, 5টা একবার্ষিক পরিকল্পনা করলো, করার পরে যে দেখছে যে আরও কিছু তো সংযোজন বিয়োজন করা বাদ রয়ে গেছে, সেগুলোও কিন্তু সমস্যা সমাধান করতে হয়। দীর্ঘমেয়াদী পরিকল্পনার লক্ষ্য কৌশল লক্ষ্যমাত্রা পরিবর্তন সময়ের প্রয়োজনে। হ্যাঁ, আমরা বলছি কিন্তু পদ্মা সেতুর পরিকল্পনা কিন্তু চেঞ্জ করছে। হ্যাঁ, এই যে তোমার এই পিলারের ধরন, পাইলিং ওইখানে 6টার জায়গায় 7টা করে দিছে, এবং এই 1 বছরে যেমন চিন্তা করছিল, এই বছরে এর শুরুতে প্রথম 6 মাসেই চিন্তা করছিল যতগুলা স্প্যান উপরে ওই যে বসাবে সেটা করানোর জন্য কিন্তু পেরে ওঠে নাই। তাহলে সেইটা কিন্তু আবার এই বছরের শেষের দিকে এসে করছে। বা প্রথম বছর যেই কয়টা তোমার স্প্যান বসাবো চিন্তা করছিল পারে নাই, দ্বিতীয় বছরে যেই কটা চিন্তা করছিল পারে নাই, তাহলে এগুলো কিন্তু প্রত্যেকটা এক একটা বার্ষিক পরিকল্পনা ছিল। প্রথম বর্ষে যত চাইছিল পারে নাই, দ্বিতীয় বর্ষে যত পারছিল পারে নাই, বার্ষিক পরিকল্পনা ফেলে রয়েছে। তাহলে তৃতীয় বর্ষে এসে কিন্তু আবার যতটা টার্গেট করছিল তার চাইতে বেশি পারছে, এবং আমাদের টার্গেট ছিল জুনের মধ্যে সব স্প্যান বসায় ফেলা, আবার সেটা কিন্তু করোনার কারণে পারে নাই। ডিসেম্বরের এই যে 16ই ডিসেম্বরের আগে 10 তারিখে এসে কিন্তু শেষ হইলো। এই যে পরিকল্পনা পরিবর্তন, এই জিনিসগুলো এখানে আছে। তাহলে এইগুলা তোমরা একটু দেখে নিও। এইখানে বলছে কৃষি রাজস্ব আহরণ, বৈদেশিক মুদ্রা রিজার্ভ, কর্মসংস্থান, এইগুলা প্রবৃদ্ধি অর্জন, মুদ্রাস্ফীতি, এগুলো নিয়ন্ত্রণ রাখা হলো মধ্যম মেয়াদী পরিকল্পনার উদ্দেশ্য। ঠিক আছে, দীর্ঘমেয়াদী পরিকল্পনার অনিশ্চয়তা দূর করা, তারপরে দেশীয় বিদেশি সম্পদের সুষ্ঠু ব্যবহার, এই জিনিসগুলো তোমরা একটু দেখে নিও এইখান থেকে। তাহলে আমরা একটু পরে চলে যাই। কি যেন একটা সমস্যা হচ্ছে, একটা একটা করে মুছতে হচ্ছে, আগে সবগুলাই মুছে ফেলা যেত। তাহলে স্বল্পমেয়াদী পরিকল্পনা, আমি এখানে বেশি কিছু আর করব না। স্বল্পমেয়াদী পরিকল্পনা তোমরা নিজেরা একটু দেখবা। স্বল্পমেয়াদী পরিকল্পনা বলতে কি বলছে দেখো, এই যে স্বল্পমেয়াদী পরিকল্পনা, উন্নয়ন পরিকল্পনার মাধ্যমে বহুমুখী লক্ষ্য কর্মসূচি, এই যে সময়সীমা 1 বছর পর্যন্ত হতে পারে যে পরিকল্পনার এটা। তাহলে পরিকল্পনা গ্রহণ এবং এই যে আর্থসামাজিক বাস্তবায়নের লক্ষ্যে পরিকল্পনা গ্রহণ করা হয়, কতগুলো সুনির্দিষ্ট লক্ষ্য এবং এর মেয়াদ থাকে 1 বছর। এইটাকেই বলা হয় স্বল্পমেয়াদী পরিকল্পনা। উদ্দেশ্যগুলো তোমরা একটু পড়ে নিবা, সুবিধাগুলো পড়ে নিবা। যদি এখানে কোনোটা না বুঝো আমাকে একটু কমেন্টে বলবা। এই 1 বছর মেয়াদী পরিকল্পনা, আর্থসামাজিক লক্ষ্য বাস্তবায়নের জন্য 1 বছর মেয়াদী যে পরিকল্পনা হয় তাকে স্বল্পমেয়াদী। তাহলে সুবিধাগুলো আর বৈশিষ্ট্যগুলো তোমাদের উপর ছেড়ে দিলাম, তোমরা এগুলো একটু পড়ে নিবা। আমি এর পরেরটাতে যাই, দেখি কি বলছে। এই যে এইখানে স্বল্পমেয়াদী দীর্ঘমেয়াদী পরিকল্পনার কিছু পার্থক্য আছে। যদি বলে স্বল্পমেয়াদী পরিকল্পনা কি, তুমি শুধু বলে দিতে পারো 5 বছর পর্যন্ত যে মেয়াদের পরিকল্পনা এগুলো স্বল্পমেয়াদী, আর দীর্ঘমেয়াদী কোনটা যেটার মেয়াদ হচ্ছে 10 থেকে 25 বছর, এইগুলা এইরকম। তারপরে সময়, এই যে সময়ের প্রেক্ষিতেই বলছে এইখানে সংজ্ঞায় আগে কিছু জিনিস বলছে যে কি স্বল্প সময়ের মধ্যে কতগুলো সুনির্দিষ্ট আর্থসামাজিক লক্ষ্য বাস্তবায়নের জন্য যে পরিকল্পনা এইটা বলছে, আর দীর্ঘ সময়ের মধ্যে যেগুলো বাস্তবায়ন এইগুলা দুইটা বলছে। তুমি এইটা না দিয়ে এই সময় দিয়েও সংজ্ঞাটা দিয়ে দিতে পারো, 5 বছর, আর এই যে 25 বছর পর্যন্ত, 10 থেকে 25 বছর। হ্যাঁ, ও স্বল্পমেয়াদী, মধ্যম মেয়াদী তো না, আমি 5 বছর বলছি কেন, স্বল্পমেয়াদী 1 বছর, 1 বছর, আর হচ্ছে 10 থেকে 25 বছর। হ্যাঁ, এটা আমি মধ্যম মেয়াদী চিন্তা করতেছিলাম। আচ্ছা, তাহলে 1 বছর। উদ্দেশ্য, এই যে আমরা এইখান থেকে উদ্দেশ্যের মধ্যে পড়ছি, এইখান থেকে দিয়ে দিচ্ছে। উন্নয়ন লক্ষ্য, স্বল্পমেয়াদী পরিকল্পনার সাহায্যে অর্থনৈতিক উন্নয়ন,
ও লক্ষ্য নির্দিষ্ট করা সহজ নয়। স্বল্পমেয়াদে 1 বছর মেয়াদের পরিকল্পনায় উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করে দেশের উন্নয়ন এত সহজ নয়, কিন্তু দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে সম্ভব, সহজ। ব্যবহৃত সম্পদের পরিমাণ, হ্যাঁ, তুলনামূলকভাবে কম পরিমাণ সম্পদ প্রয়োজন। 1 বছরের জন্য বেশি টাকা পয়সা 1 বছরে খরচ করা যায় না, হ্যাঁ, তাহলে 25 বছরের তুলনায় কম। এখানে অনেক বেশি সম্পদ প্রয়োজন হয়, অনেক বেশি ব্যবহার করা যায়, অনেক বেশি উপকার হয়। বাস্তবায়ন, স্বল্পমেয়াদী পরিকল্পনার অধীনে যেসব সুনির্দিষ্ট কর্মসূচি ও প্রকল্প নির্ধারণ করা হয় সেগুলো যথাসময়ে পরিসমাপ্তির মাধ্যমে স্বল্পমেয়াদী লক্ষ্য বাস্তবায়ন করা যায়। আর দীর্ঘমেয়াদী বলছে ধারাবাহিকভাবে, হ্যাঁ, একের পর এক বাস্তবায়ন করে 10 বছর 15 বছরে সেই লক্ষ্য বাস্তবায়ন করা হয়, সেইটা কি সম্পন্ন করা সম্ভব হয়। 1 বছরে তো আর সম্ভব হয় না, অনেক বছরে মিলায়া এরকম লক্ষ্য, এটা কি বলছে, বাস্তবায়নের মাধ্যমে দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন ঘটে। 1 বছরের মাধ্যমে তো আর সেটা সম্ভব হয় না। তাহলে বলছে ভূমিকা, দেখো, অর্থনৈতিক ভাবে কম কার্যকরী ফলপ্রসূ ভূমিকা, হ্যাঁ, 1 বছরে যা হয় তাতে খুব লক্ষ্য বাস্তবায়ন করা সম্ভব না। তুমি যদি বলো যে 1 বছরে শিক্ষাই বড় কোনো পরিবর্তন আনতে পারবা না, কারণ 1 বছরে 1 ক্লাস পাস করবে। এই গুণগত পরিবর্তন বলো, ভালো কিছু নতুন কিছু শিক্ষা দিতে চাও, এটার এই 1 2 থেকে একবারে মাস্টার পর্যন্ত বের হয়ে মাস্টার্স পাশে বের হয়ে কর্মক্ষেত্রে গেলে এর প্রভাব পরিলক্ষিত হবে। তাহলে এরকম বলছে। তারপরে বলছি স্থায়িত্ব ও অস্তিত্ব। একটি স্বল্পমেয়াদী পরিকল্পনার একটি অস্থায়ী পরিকল্পনা, এর মাধ্যমে অর্থনৈতিক যৌক্তিকতা, অযৌক্তিক সিদ্ধান্ত থাকতে পারে। এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার স্থায়িত্ব, অস্তিত্ব, সঠিক কর্ম দক্ষতা ও দিক নির্দেশনা থেকে থাকে। কেন? যদি কোনো ভুল নির্দেশনা এসেও থাকে, ভুল নিয়েও থাকে, পরবর্তী বছরে তো এটা সমাধান করে ফেলতে পারতেছে, হ্যাঁ। যেমন পদ্মা সেতুতে আমরা বললাম ভুল নিছিল, এটা ঠিক করে ফেলছে কিন্তু আবার, হ্যাঁ, এরকম বলছে। ক্ষুদ্র স্বার্থ, জাতীয় স্বার্থ, এই যে স্বল্পমেয়াদী পরিকল্পনায় ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস বাস্তবায়ন সম্ভব, ক্ষুদ্র স্বার্থ। আর এটা বৃহৎ স্বার্থ, ক্ষুদ্র স্বার্থ অপেক্ষা বড় স্বার্থ। প্রয়োগ ক্ষেত্রে, হ্যাঁ, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা, বাঁধ, কৃষি ভূমি প্লাবিত, খাদ্য সংকট, হ্যাঁ, সর্বোচ্চ বার্ষিক বাজেট, এগুলা। যেমন পেঁয়াজের অভাব দেখা দিচ্ছে, পেঁয়াজ নিয়ে আসো। তারপরে কোনো জায়গায় প্রাকৃতিক দুর্যোগ, বন্যা হয়েছে বা ভূমি ধস হয়েছে বা ভূমিকম্প হয়েছে বা জলোচ্ছ্বাস হয়েছে, এইটা এই বছরে সমাধান করে ফেলা। কিন্তু তুমি যদি ওই বন্যা কবলিত মানুষকে তুমি যদি বাঁচাইতে চাও, হ্যাঁ, তাহলে দীর্ঘমেয়াদে অনেক দিন ব্যাপিয়া অনেক বড় বেড়িবাঁধ করতে হবে, শেল্টার করতে হবে অনেক হাজার হাজার। তাহলে এগুলা করতে কিন্তু 1 বছরে সম্ভব না, এত সারা দেশে এত বেশি করা সম্ভব না, সেগুলা এরকম ব্যাপার। তাহলে এটা দীর্ঘমেয়াদ লাগবে। সার্বিক উন্নয়ন নিশ্চিত হয় না, আর টেকসই অবকাঠামোগত সার্বিক উন্নয়ন নিশ্চিত হয়। অবকাঠামো মানে বড় বড় অবকাঠামো, যেমন এই যে তোমার মেট্রো রেল, তারপরে কর্ণফুলীর নিচে টানেল, জয়দেবপুর থেকে ঢাকা পর্যন্ত এই যে ময়মনসিংহ রোডের এইখানে ফ্লাইওভার, এগুলো কিন্তু 1 বছরের পরিকল্পনা, দীর্ঘমেয়াদী 2 4 5 10 বছর যাবত, কিন্তু 20 বছর যাবত এগুলো চলবে, ঠিক আছে। আচ্ছা, এইগুলার ব্যাপারগুলা এইগুলো আমরা জেনে ফেললাম। এখন আমরা আরেকটা সহজ জিনিস দেখব, খুব সহজ জিনিস, তাহলে আমাদের আজকের ক্লাসটা শেষ হয়ে যাবে। আসলে এগুলো আর একটু সময় নিয়ে পড়াইতে পারলে ভালো হতো, কিন্তু যেহেতু আমরা পারছি না সময়ের অভাবে, তাই আমাদেরকে একটু তাড়াহুড়া করতে হচ্ছে, না করে উপায় নাই। আচ্ছা, দেখো এখানে বলছে বার্ষিক উন্নয়ন পরিকল্পনা। এই যে স্বল্পমেয়াদীর মধ্যে আরেকটা ব্যাপার হচ্ছে বার্ষিক উন্নয়ন পরিকল্পনা। স্বল্পমেয়াদী, বার্ষিক মানে 1 বছর, এটাকে বলে অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্ল্যান বা প্রোগ্রাম। দেখো, অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্ল্যান বা প্রোগ্রাম বলে। এইটা 1 বছর মেয়াদী পরিকল্পনা। দেখো, 1 বছর সময়সীমার মধ্যে, হ্যাঁ। এডিপি কাকে বলে, এডিপির এর যে ফুল মিনিং এইটা পড়বা, এডিপি কাকে বলে সেইটাও পড়বা, এখান থেকে উদ্দেশ্যগুলো পড়বা, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, শিক্ষার প্রসার, এই যে ব্যাপারগুলো আছে এগুলো একটু মুখস্থ করবা এখান থেকে 10টা, এই 10টা কারণ মুখস্থ করে নিবা এখান থেকে, তাহলে হয়ে যাবে। এডিপি কাকে বলে, এডিপির ফুল মিনিং পড়বা। তারপরে হচ্ছে তোমার এই যে উদ্দেশ্য কয়টা পড়বা এখান থেকে উদ্দেশ্য কয়টা, তাহলে এটা হয়ে যাবে। এরপরে হচ্ছে আরও কয়েক ধরনের পরিকল্পনা আছে, সেটা আমরা একটু দেখি। দেখো এখানে বলছে এর বাইরেও, এছাড়াও আরও পরিকল্পনা রয়েছে, দেখো এছাড়া আরও পরিকল্পনা রয়েছে, যেমন ঘূর্ণায়মান পরিকল্পনা। এই জায়গাটা একটু আমি বুঝিয়ে দিব, ঘূর্ণায়মান পরিকল্পনা কাকে বলে। আর একটা আছে স্থির পরিকল্পনা। এই দুইটা জিনিস দেখো, পরিকল্পনার কার্যাবলী, সময়সীমা,
যখন অবিচ্ছিন্নভাবে বিবেচনা করা হয়, অবিচ্ছিন্ন মানে কি একের পর এক চলতে থাকবে, 21-এর পর 22, 22-এর পর 23, এটা কিন্তু বিচ্ছিন্ন না। হ্যাঁ, একের পর এক চলতে থাকবে, মানে বিচ্ছিন্ন না। হ্যাঁ, এটা বিচ্ছিন্ন অবিচ্ছিন্নটা আরেকটু সূক্ষ্ম ধারণা, সূক্ষ্ম জায়গায় গেলাম না, মানে চলতে থাকবে এরকম একটা ব্যাপার। তখন এটাকে বলে তোমার হচ্ছে ঘূর্ণায়মান পরিকল্পনা। এর নিচে ক্লিয়ার হয়ে যাবে। দেখো, মিরডাল একজন অর্থনীতিবিদ, উনি কি বলছে, উন্নয়নশীল দেশের অর্থনীতিতে এই পরিকল্পনা গ্রহণ এর বিষয়ে উল্লেখ করেন। আচ্ছা, কি করে দেখো, এই পরিকল্পনায় প্রতি বছর 3টি নতুন পরিকল্পনা প্রতিস্থাপিত হয়। 3টি নতুন পরিকল্পনা, 3টা। কি কি 3টা? 3টা বছর তুমি 3টা পরিকল্পনা চিন্তা করো, এক বছরে 3টা পরিকল্পনা নিবে। কি কি? প্রথম পরিকল্পনায় থাকবে, দেখো, প্রথমটি চলতি বছরের জাতীয় বাজেট। এই সংসদে বাজেট হয় 1 বছর মেয়াদি। তাহলে 3টা পরিকল্পনা বলছে, 3টি নতুন পরিকল্পনা প্রতিস্থাপিত হয়। প্রত্যেক বছরই 3টা করে এরকম হয়। প্রথম 3টার মধ্যে প্রথমটা কি? একটা হচ্ছে বাজেট সংসদে, হ্যাঁ, এবং বৈদেশিক বিনিময় বাজেট। আচ্ছা, তুমি সংসদের বাজেট এইটাই মনে রাখো। দ্বিতীয়টায় কি দেখো, দ্বিতীয়টি 5, 6, 7 বছর মেয়াদের কোনো মধ্যম মেয়াদি পরিকল্পনা। দেখো, দ্বিতীয়টি 5, 6 বা 7 বছর মেয়াদের কোনো মধ্যমেয়াদী লক্ষ্য বাস্তবায়ন সংক্রান্ত। 5, 6, 7 বছর মেয়াদি কোনো পরিকল্পনা নিবে। 5, 6, 7 বছর এরকম। তাহলে একটা পরিকল্পনা নিবে 1 বছর মেয়াদি, আরেকটা পরিকল্পনা নিবে সেটা হয় 5 বছর মেয়াদি হইতে পারে, 6 বছর বা 7 বছর মেয়াদি। এটা দীর্ঘমেয়াদী বা প্রেক্ষিত পরিকল্পনাই হয়ে যায়, কিন্তু 25 বছরের তুলনায় আর 1 বছরের এর মাঝামাঝি দিয়ে সময়ের একটা পরিকল্পনা আর কি। হ্যাঁ, 15-20 বছরের আর 1 বছর, এই দুইটার মাঝামাঝি একটা অবস্থান চিন্তা করছে। এটাকে মধ্যম মেয়াদি বলছে না, ওইভাবে মধ্যম মেয়াদি না, মধ্যম লক্ষ্য। দেখো, মধ্যম লক্ষ্য বলছে, মধ্যম মেয়াদি বলে নাই কিন্তু। তাহলে একটা 1 বছর পরিকল্পনা নিবে 1 বছর মেয়াদি, আরেকটা নিবে 5, 6, 7 বছর মেয়াদি। 1 বছরেই এই 3 ধরনের পরিকল্পনা নিবে, মানে শুরু করবে। এই বছর 1 বছর মেয়াদি একটা পরিকল্পনা শুরু করবে, আরেকটা পরিকল্পনা নিবে সেটা হবে 5, 6 কিংবা 7 বছর মেয়াদের, আরেকটা হবে দীর্ঘ, সেটা 15, 20, 25 বছর মেয়াদের একটা পরিকল্পনা নিবে। হ্যাঁ, এরকম একটা বলছে। তৃতীয়টি দেখো, দীর্ঘমেয়াদীর কোনো লক্ষ্য বাস্তবায়ন সংক্রান্ত পরিকল্পনা। সামনের বছর যে 1 বছর শেষ, সামনের বছরে যে আবার 1 বছর মেয়াদি একটা পরিকল্পনা নিবে, আবার 5, 6 বা 7 বছর মেয়াদি আরেকটা পরিকল্পনা নিবে, আবার একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিবে। পরের বছর যে আবার এরকম নিবে। এই যে ঘুরে ঘুরে এইভাবে চলতে থাকবে, এইটাকেই বলছে। আর আরেকটা দেখো, স্থির পরিকল্পনা বা ফিক্সড প্ল্যান। ফিক্সড প্ল্যানটা কি বলছে দেখো, 4 থেকে 7 বছর মেয়াদের নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য এরূপ পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করা হয়। হ্যাঁ, এই ধরনের পরিকল্পনা রাশিয়া, ভারত এই ধরনের পরিকল্পনা গ্রহণ করে থাকে। দেখো, রাশিয়া, ভারত এই ধরনের পরিকল্পনা গ্রহণ করে আসছে। রাশিয়ার পরিকল্পনার মেয়াদ 7 বছর, হ্যাঁ, যেখানে ভারতের পরিকল্পনার সময় 5 বছর। এটা স্থির। ওরা রাশিয়ারা সব পরিকল্পনা এরকম 7 বছর মেয়াদে বাস্তবায়নের জন্যই ম্যাক্সিমাম পরিকল্পনা নিয়ে থাকে। ভারতীয়রা এরকম নিয়ে থাকে 5 বছর মেয়াদি। ঠিক আছে, তাহলে এই 2 ধরনের বাইরে আছে। এইবার যাচ্ছি আমরা আরেকটা প্রশ্ন, উন্নয়নশীল দেশে উন্নয়ন পরিকল্পনার গুরুত্ব। উন্নয়নশীল দেশ কাকে বলে, আর উন্নত দেশ কাকে বলে, আর হচ্ছে অনুন্নত দেশ কাকে বলে, এটা প্রথম পত্রে আছে, ওইখান থেকে তোমরা পড়ে নেবে। আজকে আমার বলার ইচ্ছা থাকলে আর বলছি না, কারণ অনেক লম্বা হয়ে গেছে, অন্য কোনো দিন এটা হয়তো একটু বলবো। তাহলে উন্নয়নশীল দেশ, উন্নয়নশীল দেশে উন্নত দেশ বাদ দিয়ে উন্নত উন্নয়নশীল 2 দেশের জন্যই এরকম, উন্নয়নশীল আর অনুন্নত। অনুন্নত গরিব দেশ এইরকম দেশ, আর উন্নয়নশীল যারা উন্নত দেশের দিকে আগায় যাচ্ছে, এই ধরনের দেশগুলোর জন্য হ্যাঁ এই পরিকল্পনার কী কী গুরুত্ব আছে সেই জিনিসগুলো আমরা একটু শর্টকাট দেখে নিব। দেখি, 1 নম্বরে বলছে আধুনিক যুগ পরিকল্পনার যুগ। পরিকল্পনা ছাড়া কিছুই সম্ভব না। পরিকল্পনা না করলে উৎপাদন বাড়বে না, আয় বাড়বে না, বিনিয়োগ বাড়বে না, ভোগ বাড়বে না, বিনিয়োগ প্রবণতা এগুলো কিছুই বৃদ্ধি পাবে না। এই জন্য তোমার হচ্ছে আধুনিক যুগে বাস করতে হলে পরিকল্পনা গ্রহণ করতেই হবে উন্নয়নশীল দেশগুলোকে। জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর। জনশক্তি কীভাবে হয়? পড়াশোনা, লেখাপড়া এবং হচ্ছে ট্রেনিং। এইটা না করলে এই উন্নয়নশীল দেশ আগাইতে পারবে না। এই জন্য বলছে যে এদেরকে কর্মমুখী শিক্ষা বা ট্রেনিং দিয়ে এদেরকে জনশক্তিতে রূপান্তর করতে হবে। তোমরা কি জানো, শ্রীলঙ্কান একজন শ্রমিক সৌদিতে কাজ করতে যায়, ঘরের কাজ করে 40,000 টাকা বেতন পায়, বাংলাদেশের শ্রমিক পায় 20,000 টাকা। কেন জানো? অদক্ষ।
এরা হচ্ছে দক্ষ জনশক্তিতে রূপান্তর হয়ে যদি যেত তাহলে নিজেরা অনেক আয় করতে পারতো, দেশের লাভ হইতো, পরিবারের লাভ হইতো। এরপরে বলছে এই জন্য আমাদের মতো উন্নয়নশীল দেশের জন্য এই যে এইটা বলছে জনশক্তিতে রূপান্তর করা জন্য পরিকল্পনা দরকার। পরিকল্পনা কি করবে? ট্রেনিং সেন্টার করবে, ট্রেনিং দিবে, ট্রেনিং করতে গেলে টাকা পাবে কোত্থেকে, থাকবে কোথায়, খাবে কোথায়, এইগুলোর পরিকল্পনা করতে হবে। কারিগরি শিক্ষা প্রশিক্ষণ, হ্যাঁ এই জনশক্তি উন্নয়নের জন্য এইগুলো দরকার আছে। আমাদের এই মাস্টার্স ডিগ্রি অনার্স এগুলো পড়ায় লাভ নাই। কারিগরি শিক্ষায় যদি শিক্ষিত করে রেডিও টিভি মেকানিক ইঞ্জিনিয়ার এগুলোর প্রচুর চাহিদা নিজের দেশেও বাইরে, এই ধরনের ব্যাপারগুলো হ্যাঁ প্র্যাকটিক্যালি কাজ করতে পারবে। উন্নত দেশে কিন্তু কারিগরি শিক্ষা, হ্যাঁ ওদের কিন্তু লিমিটেড হচ্ছে হায়ার এডুকেশন, যেই কজন দরকার যেমন এরকম, হ্যাঁ ওদের পরিকল্পনা আসছে স্বচ্ছ, এইভাবে ওরা ওই কজনকে হায়ার এডুকেশনে দেয়, বাকিদেরকে কিন্তু কারিগরি শিক্ষায় দিয়ে দেশ উন্নত করতেছে। মূলধন গঠন, মূলধন গঠন কীভাবে? আয় বাড়াইতে হবে, আয় বাড়াইলে খায়া অনেক টাকা সঞ্চয় হবে, এই সঞ্চয় জমাইলে কিন্তু মূলধন গঠন হবে। তাহলে এই পরিকল্পনা না করলে কিন্তু তুমি যদি তোমার পরিকল্পনা করো, পরিকল্পনা করে আয় বাড়াও, তাহলে খেয়ে বেরোয় বেশি সঞ্চয় থাকবে, এই বেশি সঞ্চয় থেকে কিন্তু তুমি বেশি টাকা জমায় মূলধন গঠন করতে পারবে। সম্পদের কাম্য ব্যবহার, সম্পদের কাম্য ব্যবহার মানে কি? বেশি ব্যবহার হয়ে গেলেও সমস্যা, কম ব্যবহার হইলেও সমস্যা। আমাদের ধরো যেমন কিছু রিসোর্স আছে, যদি আমি এটার যথোপযুক্ত ব্যবহার করতে না পারি তাহলে কিন্তু অকেজ মানে এমনি পড়ে থাকবে, নষ্ট হবে। আর যদি এটা যদি বেশি ব্যবহার করে ফেলি তাহলে কিন্তু ভারসাম্য নষ্ট হবে। অর্থাৎ কাম্য ব্যবহার, আমাদের দেশে এরকম অনেক সম্পদ আছে যেগুলো আমরা কাম্য ব্যবহার করতে, যেমন জনশক্তি যদি বলি, আমাদের দেশে অনেক জনসংখ্যা আছে, জনশক্তি কিন্তু সম্পদ, এই সম্পদকে কিন্তু আমরা পরিপূর্ণ ব্যবহার করতে পারছি না। পারলে দেশের উন্নয়ন সম্ভব হইতো। অনেক দেশ কিন্তু আমাদের দেশে হচ্ছে এই জনসংখ্যা যা যে পরিমাণ ব্যবহার করার সুযোগ আছে আমরা ওই পরিমাণ ব্যবহার করতে পারছি না। কিন্তু কানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়া এরা কিন্তু আবার জনসংখ্যা কাম্য উন্নয়নের জন্য যে পরিমাণ জনসংখ্যা থাকা উচিত, শ্রমিক থাকা উচিত, ওই পরিমাণ নাই। তাহলে ওরা কিন্তু কম জনসংখ্যার কারণে এই বিপদে পড়ছে, আর আমরা আবার বেশি জনসংখ্যা আছে এদেরকে ব্যবহার করতে পারছি না। তাহলে কাম্য সম্পদ ব্যবহারের জন্য এইটা একটা প্ল্যানিং পরিকল্পনা দরকার। আয় বৈষম্য না, ধনী দরিদ্রের যে বৈষম্য, কিভাবে ধনীদের থেকে সম্পদ গরিবের মধ্যে পুনর্বন্টন করা যায়, কিভাবে গরিবদের আয় বাড়ানো যায়, এই ধরনের এই কারণে পরিকল্পনা লাগবে। পরিকল্পনা ছাড়া সরকার এই ব্যবধান দূর করতে পারবে না। নিয়োগ স্তর বৃদ্ধি, কীভাবে জনগণের চাকরির সংখ্যা বাড়ানো যায়, চাকরি বাড়ালে মিল ফ্যাক্টরি বাড়াই দেবে, মিল ফ্যাক্টরি বাড়ালে এই মিল ফ্যাক্টরির জন্য মূলধন লাগবে, অন্যান্য যে কাঁচামাল লাগবে, এগুলো কীভাবে সংস্থান হবে পরিকল্পনা করতে হবে। প্রাকৃতিক গ্যাস লাগবে, কারেন্ট লাগবে, হ্যাঁ এই ধরনের দক্ষ জনশক্তি লাগবে, এইগুলা পরিকল্পনা করতে হবে, না করলে তো কাজ হবে না। প্রাকৃতিক সম্পদ, মানব সম্পদের সুষ্ঠু ব্যবহার। প্রাকৃতিক সম্পদ, হ্যাঁ দেশে আমাদের অনেক প্রাকৃতিক সম্পদ আছে, মানব সম্পদ আছে, হ্যাঁ এদেরকে দক্ষ করে কিন্তু আমরা ব্যবহার করতে পারি। প্রাকৃতিক সম্পদ বলতে আমাদের পাট আছে, পাট কিন্তু আমরা ব্যবহার করতে পারছি না। হ্যাঁ পাটের এই যে পাটকল বন্ধ করে দিচ্ছি আমরা, কারণ পাট দিয়ে যে কিছু বানায় বিদেশে রপ্তানি করবো সেটা পারছি না। আমাদের যে চামড়া শিল্প, দেখো 10 চামড়া 50 টাকা 100 টাকা গরুর হয়ে গেছে চামড়া, তাহলে এইটা আমরা দক্ষভাবে ব্যবহার করতে পারছি না। গরুর চামড়া প্রাকৃতিক সম্পদ, এগুলো সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে পারলে পারা উচিত, এবং এর জন্যই পরিকল্পনা দরকার। আমাদের পরিকল্পনা নাই বলেই গরুর চামড়া 100 টাকা 50 টাকায় বিক্রি হয়েছে, এটা দুঃখজনক ছিল। খাদ্য ঘাটতি পূরণ, খাদ্য ঘাটতি পূরণ, খাদ্য ঘাটতি পূরণ, হ্যাঁ আমাদের দেশে নানান রকমের খাদ্যের অভাব, যেমন পেঁয়াজের অভাব দেখা দিচ্ছে এই বছর, এই সময়টা আবার বলতেছে যে ধান চালের অভাব আছে। তাহলে এই যে এই অভাবগুলো, এগুলা মিটিগেট করার জন্য আমাদের কিন্তু তাহলে পরিকল্পনা নিতে হবে সরকারকে। কিভাবে আমরা ফার্স্ট ইয়ারে প্রথম পত্রে পড়েছিলাম যে তোমার হচ্ছে কি উৎপাদন করতে হবে, কার জন্য উৎপাদন করতে হবে, কিভাবে উৎপাদন করতে হবে, কোনটা কি উৎপাদন করতে হবে, কতটুকু উৎপাদন করতে হবে, পুনর্বন্টন, এই বিষয়ে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। কৃষি ও শিল্প উন্নয়নের জন্য পরিকল্পনা, কৃষি ক্ষেত্রে শ্রমিক পাওয়া যায় না, ধান কাটা, ধান লাগানো, হ্যাঁ কাদা খেতে, নিচু খেতে, পানি খেতে কীভাবে করা যায়, হ্যাঁ ধান ডুবে যায় বন্যায়, কীভাবে আরও কম সময়ে ধান উৎপাদন করা যায়, এইগুলা শিল্প উন্নয়ন, শিল্প কারখানা উন্নয়ন। আমাদের এই চিনি শিল্প বন্ধ করে দিচ্ছে, কিভাবে এগুলা করা যায়, এই জন্য পরিকল্পনা দরকার। সুষম উন্নয়ন মানে কি? সারা দেশে সব জেলায় সমান, এখন কিন্তু সুষম উন্নয়নের দিকে দেশ হাঁটতেছে। যেসব জেলা পিছায় আছে, তোমার জামালপুরে এখন অনেক কাজ হচ্ছে, ময়মনসিংহে সেই তুলনায় কম কাজ হচ্ছে। সুষম উন্নয়নের জন্য পরিকল্পনা দরকার, কোন কোন জেলা পিছায় আছে সেগুলা চক আউট করতে হবে, তারপরে উন্নয়ন করতে হবে। তারপরে লেনদেন ভারসাম্যের প্রতিকূলতা, লেনদেন ভারসাম্য বলতে প্রতিকূলতা বলতে আমরা বিদেশ থেকে আনি বেশি এবং বিক্রি করি কম, তাহলে এই যে আমরা বেশি টাকা আমাদের দরকার আমদানির জন্য, হ্যাঁ এই যে একটা সমস্যা, আমাদের আমদানি করতে গেলে টাকা আমাদের দরকার, হ্যাঁ এইটার যোগান দিচ্ছে বিদেশে যারা চাকরি করে, এই ভাইরা টাকা পাঠাচ্ছে, সেই টাকা দিয়ে আমরা বিদেশ থেকে আমদানি করি। কিন্তু আমাদের উচিত পরিকল্পনা করা কিভাবে আমাদের দ্রব্য বিদেশে বেশি রপ্তানি করতে পারি, তাহলে বেশি টাকার রপ্তানি করলে ওই টাকা দিয়ে আমরা আমদানি করতে পারবো। মুদ্রাস্ফীতির চাপ হ্রাস, মুদ্রাস্ফীতি বলতে পেঁয়াজ আর
পেঁয়াজ এই বেশি দাম বৃদ্ধি এই সাম্প্রতিক সময়ে হয়েছে, এইবার চালে, নয়তো বাজার মোটামুটি স্থিতিশীলই ছিল, ডাল তেল এগুলো ছিল। এই যে এই মুদ্রাস্ফীতি যাতে না হয় এটা নিয়ন্ত্রণের জন্য সরকারের পরিকল্পনা দরকার। পেঁয়াজের দাম বেড়ে গেছে, এটা পরিকল্পনাহীনতা ছিল। চালের দাম বেড়ে গেছে, পরিকল্পনাহীনতা ছিল। আরও স্বচ্ছ পরিকল্পনা এইসব জায়গায় দরকার। ঠিক আছে, একচেটিয়া কারবার প্রতিরোধ। একচেটিয়া কারবার মানে কি? একজন দুইজন ব্যক্তির কাছে দেশের, ধরো এই চিনি শিল্প সরকারের বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু ধরো মেঘনা গ্রুপ বা টিকে গ্রুপ বা কোনো একটা গ্রুপের কাছে যদি এই চিনি শিল্প, যে ওরাই চিনি উৎপাদন করে বা দুইটা তিনটা প্রতিষ্ঠান চিনি উৎপাদন করে, তাহলে কিন্তু ওরা একচেটিয়া ব্যবসা করবে, যেমন ইচ্ছা তেমন দাম নির্ধারণ করবে। এগুলো কিন্তু সমস্যা, এইগুলো নিয়েও চিন্তা করতে হবে যে কিভাবে এগুলা এই সমস্যা থেকে সমাধান করা যায়। বৈদেশিক সাহায্যের উপর নির্ভরশীলতা হ্রাস, এটা আমরা চাই। মিশ্র অর্থনীতির বিকাশ। মিশ্র মানে কি? শুধু ধনতান্ত্রিকও থাকবে না, শুধু সমাজতান্ত্রিকও থাকবে না। এই দেশে সরকারের মিল ফ্যাক্টরি থাকবে, জনগণেরও থাকবে, অর্থাৎ দুই ধরনের সহাবস্থান থাকবে। এই বিষয়গুলোই আজকে আমাদের এখানে পড়ার বিষয়। তাহলে আমরা এই বিষয়গুলো এখান থেকে পড়ে নিলাম। আর একটু সময় বেশি নিয়ে পড়াইতে পারলে ভালোই তো, কিন্তু আসলে উপায় নেই, আমাদের তো শেষ করতে হবে। আমরা নেক্সট আরেকটা বড় ক্লাস হবে, সেই ক্লাসে এই অধ্যায় আমরা শেষ করে দিতে চেষ্টা করব। হ্যাঁ, তারপরে আজকে যেই পর্যন্ত পড়লাম, এরপরে যদি তোমাদের কোনো কারো যদি কোনো প্রশ্ন থাকে, তোমরা আমাকে আমার মেসেঞ্জারেও দিতে পারো, তোমরা এই ক্লাসের কমেন্ট বক্সেও দিতে পারো, আমি চেষ্টা করব। তবে যেহেতু বড় ক্লাস ছিল, অনেক বেশি বিষয়, তোমরা বারবার পড়বা, যেই জায়গাগুলো বুঝবা না বারবার কয়েকবার পড়বা, তাহলে কিন্তু সমস্যার সমাধান হয়ে যাবে। আশা করি এই আজকের এই ক্লাস তোমাদের বেশ কাজে লাগবে এবং তোমরা প্রয়োজনে বারবার দেখে সমস্যাগুলো সমাধান করে নিতে পারবা। সবাই ভালো থাকবা, নেক্সট ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম।